আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমি আমার আম্মুর মুখ থেকে শুনেছি। ঘটনাটির সময়কাল 1940 কি 50 বা এরকম একটা সময়, নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর এক খালার সাথে। তো আমার আম্মুর ওই খালা, ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের গ্রাম। তো জায়গাটা এটা রাজবাড়ী জেলার এটা খানখানাপুর নামক একটা জায়গা বা এরকম আশেপাশে আর কি। তো ওই সময় যে ওনাদের এক্সাক্ট গ্রামটা যে কোনটা ছিল আমার আম্মু ঠিক বলতে পারেনি, কারণ ওনারা পরবর্তীতে রাজবাড়ী শহরে চলে আসেন আর কি। তো যার কারণে ওই গ্রামের নামটা এক্সাক্ট বলতে পারেননি। তো যাই হোক, অনেক আগের ঘটনা, তো অনেক তথ্যই আসলে মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে বেশ কিছু মানে হয়তোবা লোকেশন বা সময়, এই বিষয়গুলো ওইভাবে বলাটা আমার জন্য একটু টাফ হবে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব বলার জন্য। তো ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের একটি গ্রামে। তো যথারীতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ওই বর মানে আমার আম্মুর ওই খালু, তিনি তার ওয়াইফ মানে আমার আম্মার ওই খালাকে নিয়ে আসছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ওই সময়ে আসলে বিবাহ শাদীগুলো মোটামুটি সম্পন্ন হওয়ার জন্য একটি কমন বাহন ছিল, খুব জনপ্রিয় বাঙালির একটা ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো। আর যেহেতু পাশের গ্রামই ছিল, এই জন্য পালকিটাই খুব সহজ ছিল। আমার আম্মুর খালা উনি পালকির মধ্যে ছিলেন, আর খালু বাহিরে হেঁটে হেঁটে আসছিলেন, আর বেহারা ছিল এবং আরও কিছু আত্মীয় স্বজনরা সাথে ছিল। তো বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে এবং বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে যায়। যদিও ওই গ্রাম থেকে মানে আমার আম্মুর ওই খালা উনি যেই গ্রামে আর কি, হ্যাঁ, ওই গ্রাম থেকে ওই খালুর গ্রামে যেতে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 1 ঘন্টা বা এরকম সময় আর কি। এখন সময়টা ওই শীতকালের মতো ছিল। এই যে এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর মাসের মতো এরকম একটা শীতের সময় ছিল। সাধারণত আসরের আজানের পরে মাগরিব হতে খুব বেশি সময় থাকে না আর কি। তো বিয়ের অনুষ্ঠান জোহরের পরে শুরু হয়, বিদায় নিতে নিতে মোটামুটি আসর হয়ে যায়, আসর পার হয়ে যায় অনেকটা। তখন যেহেতু রাত হয়ে যাবে, সবাই তাগাদা দিচ্ছিল। আর ওই সময়ে সন্ধ্যার পরে কিন্তু গ্রামে একদম শুনশান নীরবতা নেমে আসে। আর বিয়ের বরযাত্রীতে বা যদি কনে নিয়ে আসে, ওই পথে অনেক সময় ডাকাতেরও ভয় থাকতো, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। তো অনেকগুলো বিষয়, অনেকগুলো রিস্ক প্যারামিটার সামনে রেখে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। যাই হোক, আসরের কিছু সময় পরে সবাই রওনা দিয়ে দেন। রওনা দিতে দিতে একটি জায়গায় আসেন। ওই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ছিল, তবে বহুদিন যাবত নাকি ওখানে আর কোনো লাশ দাহ করা হয় না। তো ওই জায়গাতে বেশ কয়েকটি লম্বা তাল গাছ ছিল। এদিকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হেঁটে আসার পর ওই যারা পালকির বেহারা যারা ছিল তারা একটু ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুটা সময় বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য তারা পালকিটা রেখে দেয় ঠিক তাল গাছের কাছাকাছি। এদিকে আমার আম্মুর যে খালু, ওনারও একটু বিশ্রাম নেওয়ার দরকার ছিল। আধা ঘন্টার বেশি সময় পর পথ হেঁটে এসেছে, আর সারাদিন বিয়ের ব্যস্ততায় একটু ধকল তো ছিলই। তো যাই হোক, এদিকে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আমার আম্মুর ওই খালু উনি কি করেছেন, উনি একটু সাইডে গিয়েছেন, ওনার অন্য আত্মীয় স্বজনরা আছে, তাদের সাথে কিছুটা কথা বলবেন বা অন্য কোনো জরুরি কাজ ছিল, তাদের সাথে কথা বলা সংক্রান্ত বিষয়। তো মোটামুটি মিনিট 10 এরকম হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, একদম সন্ধ্যা নিকটে। তো আমার আম্মুর খালু যখন পালকির কাছে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ উনি দেখতে পান একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ, গেরুয়া পোশাক পরা, ঠিক ওই যে বাউলরা এক ধরনের গেরুয়া পোশাক পরে, এবং হাতে
এক ধরনের কেটলির মতো থাকে, যারা সাধু সন্ন্যাসী এই ধরনের একটা কেটলির মতো রাখে আর কি। তো এইরকম একটা মানুষ বা অন্য কিছু, কিন্তু দেখে বোঝা যাচ্ছে তার দাড়ি একদম পা পর্যন্ত এবং মাথার চুলে জট রয়েছে, কিন্তু একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ। এবং সে কি করলো, সুন্দর করে ওই পালকির মধ্যে ঢুকে গেল হেঁটে হেঁটে হেঁটে। আমার আম্মুর খালু তো অবাক, কিরে এটা কি গেল, এই এত ছোট মানুষ পালকির মধ্যে গেল কেন? সে তখন দৌড়ে পালকির কাছে চলে যায়। এখন পালকির দরজা কিন্তু কিছুটা ফাঁকা ছিল, সামান্য একটু ফাঁকা ছিল, একটু বাতাস আসার জন্য আমার আম্মুর ওই খালা একটু দরজাটা ফাঁকা করে রেখেছিলেন। তো উনি দ্রুত ওই দরজার কাছে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, এর ভিতরে মাত্র একজনকে ঢুকতে দেখলাম, ছোট্ট একটা মানুষের মতো, তুমি দেখেছো? ও বলে, কই না তো, এখানে তো কিছু আসেনি। তো খালুর কথা শুনে আমার আম্মার খালাও বেশ অবাক হন যে এখানে মানুষ ঢুকলো কিভাবে, এখানে তো আমি বসে আছি, কোনো মানুষ তো দেখলাম না ভিতরে ঢুকতে। তো উনিও একটু কৌতূহলী হন যে কি ব্যাপার, কোথায় ঢুকলো, একটু দেখি। তো দুজন মিলেই, আমার আম্মুর খালাও উনি পালকির মধ্যে খুঁজছেন, খালুও খুঁজছেন, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। এদিকে বেহারারা চলে আসে। তো বেহারাদেরকে জিজ্ঞেস করা হয়, এমন কাউকে দেখেছো? ছোট্ট একটা আমি দেখলাম মানুষের মতো। ওরা বলে, না তো, এরকম কাউকে তো দেখিনি। তখন একজন বেহারা বলে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, জায়গাটা ভালো না, চলেন আমরা দ্রুত এখান থেকে চলে যাই। তো যাই হোক, সবাই রওনা দেন। মোটামুটি মিনিট 20 মধ্যে আবার আমার আম্মুর খালা ওনার শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়িতে চলে আসেন। তো তখন কিন্তু মাগরিবের আজান হয়ে আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবকিছু স্বাভাবিক। প্রায় 2 থেকে 3 মাস কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো বিষয়ই নেই। তো এরপর থেকে কিছু কিছু সমস্যা, মানে একদম ছোট ছোট কিছু সমস্যা দেখা দেয়। ওগুলো আসলে মেজর কোনো সমস্যার মধ্যে আসলে ধরা যায় না, এবং আমি যদি সেগুলো উল্লেখ করি সেগুলো আসলে ওরকম উল্লেখযোগ্য নয়। যেমন ঘুমের মধ্যে আমার আম্মার খালাকে বোবাই ধরতো, আমরা যেটাকে বোবাই ধরা বলি আর কি। তো এরকম বোবাই ধরা, তারপর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠা, তাই এইগুলো তো আসলে ওইভাবে প্যারানর্মাল কোনো বিষয়ের ধরার মধ্যে আসলে পড়েও না নর্মালি। তো যাই হোক, তো বিয়ের মোটামুটি মাস 3-4 মধ্যে বোঝা যায় যে আমার আম্মুর ওই খালা সন্তান সম্ভবা। তো যাই হোক, সন্তান সম্ভবা হিসাবে উনি ওনার শ্বশুরবাড়ি থেকে যতটুকু যত্ন আত্তি পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন। তো মোটামুটি স্বাভাবিকই যাচ্ছিল। এরপরে যখন ওনার প্রেগনেন্সির সময় প্রায় 8 মাসের মতো, আর আমরা তো জানি যে নারীদের প্রেগনেন্সির সময় কিন্তু পেট ফুলে যায়, যেহেতু তার সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। তো 8 মাসের মতো যখন হয়ে গেছে, আর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়াচড়াও করে, সেটা মা বুঝতে পারেন। তো 8 মাসের পর কি হলো যে আমার আম্মুর ওই খালা এবং আশেপাশের মানুষ, আমার মানে তারা বুঝতে পারতেছে যে প্রতিনিয়ত ওই খালার পেটের যেই ফুলে ওঠা, এই উচ্চতাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পেটের মধ্যে যেই বাচ্চাটি রয়েছে সেও ওইরকম নড়াচড়ার করে না। এখন যদিও বা উনি বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি, বয়সও তো ওনার বেশি ছিল না। এখন অনেকেই বলতো, কি ব্যাপার বৌমা, তোমার পেট ফোলা কমে যাচ্ছে কেন? তখন উনি বলতেন যে না, আমি তো কিছু জানি না বা বুঝতে পারছি না। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, মাত্র অল্প কিছুদিনের মধ্যে, মানে হয়তো 1 মাস এরকম সময় হবে, পেট একদম স্বাভাবিক হয়ে যায়, মানে একদম স্বাভাবিক মানুষের পেটের মতো একদম সমান হয়ে যায়। এবং উনি বুঝতে পারেন ওনার পেটের মধ্যে কোনো সন্তান নেই। অবাক ব্যাপার, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করেছিল সেটি উনি ফ্রিকুয়েন্টলি অনুধাবন করেছেন। উনি সন্তান সম্ভবা, এটা নিয়েও কোনো সন্দেহ ছিল না। 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন উনি। এরপর থেকে হঠাৎ করে পেট কমে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে পেটের মধ্যে সন্তান ভ্যানিশ হয়ে যায়, একদম নাই হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? প্রথমে ওই শ্বশুরবাড়ির লোকজন ওনারা চিন্তা করেছে হয়তোবা বৌমার পেটের মধ্যে টিউমার হয়েছে, এই কারণে হয়তোবা পেট ফুলে গিয়েছিল, বা অন্য কোনো কারণে পেট ফুলে গিয়ে থাকতে পারে, আর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে গেছে। আবার কেউ কেউ অনেক কটু কথাও বলেছেন যে
মিথ্যা প্রেগনেন্সির কথা বলেছে, মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে যাতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, বাড়ির কাজ কম করতে হয়, কারণ গ্রাম দেশে তো বাড়ির বউরা অনেক কাজ করেন, আর গেরস্ত বাড়ি হলে তো কথাই নেই। তো এই ধরনের অনেকেই অনেক কথা বলে। তো উনি তো জানতেন আসলে এর কোনো কথাগুলোই সত্যি নয়। যাই হোক, উনি প্রায় 6-7 মাস পর আবার উনি সন্তান সম্ভবা হন। তো একই রকমভাবে সব কিছুই ঠিকঠাক মতো চলছিল। যখন ওনার প্রেগনেন্সির বয়স 7 থেকে 8 মাস, এইরকম একটা সময়, ওই সময় কিন্তু ওই বাড়ির সদস্যরাও, তারাও স্থানীয় যে যারা ধাত্রী আছে বা অন্যান্য যারা কবিরাজ আছে তাদেরকে দিয়েও কিন্তু পরীক্ষা করিয়েছে। তারা সকলেই বলছে হ্যাঁ, ওনার পেটের মধ্যে সন্তান আছে এবং সন্তান জীবিত, নড়াচড়া করছে। এই 8 মাসের পরে হঠাৎ করে সেম ঘটনা প্রথমবার যেটা ঘটেছে সেটিও ঘটতে থাকে। হঠাৎ করে পেটের উচ্চতা কমতে থাকে অস্বাভাবিকভাবে, এবং প্রায় 1 মাসের মধ্যে ঠিক আগে যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে। একদম স্বাভাবিক, তার পেটের মধ্যে কোনো সন্তান নেই। তাহলে প্রিয় লিসেনার্স, এই সন্তানগুলো কোথায় যাচ্ছে? এবারও আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে, অনেক কটু কথা বলে। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আত্মীয় স্বজন যারা আছে ওনারা অনেক কটু কথা বলেন। ঠিক এমন প্রচুর কটু কথা উনি সহ্য করছেন। তো যাই হোক, এরকম 2 বার না, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তখন ওই বাড়ির লোকজনই তারা বলেন যে আসলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার। নিশ্চয়ই কোনো পিশাচ পেটের মধ্যেই এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। প্রথম দিকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তাররা এই বিষয়ের কিছুই ধরতে পারেনি। পরে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হলেও হুজুর বলেন যে এই রোগীর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বাড়িতে যেতে হবে, কারণ এর সাথে খুবই দুষ্টু একটা খবিশ জিন রয়েছে। আমি এইখান থেকে যদি তার হাজির করার চেষ্টা করি সে আসবে না, আপনাদের বাড়িতেই আমাকে যেতে হবে। তো যেহেতু হুজুরের যে গ্রাম আর ওই গ্রামের ডিস্টেন্স খুব বেশি ছিল না, মোটামুটি 40-50 মিনিট হেঁটে চলে আসা যায়। তখনকার যুগে তো এত যানবাহন ছিল না, মোটামুটি মানুষ পায়ে হেঁটেই বেশি চলাফেরা করত। তো হুজুর দিনের বেলা আসেন, আসার পর চেষ্টা করেন এই আমার আম্মুর খালার সাথে যেই জিন আছে বলে যে সন্দেহ করা হচ্ছিল সেটা হাজির করার জন্য, বা সেই জিনটাকে হাজির করার জন্য। সারা দিন ধরে অনেক চেষ্টা করা হয়, কোনোভাবেই ওই জিন হাজির হয় না। হুজুর চিন্তা করে যে এই দুষ্ট জিনকে সে হাজির করেই ছাড়বে, যেভাবেই হোক। তো হুজুর বুঝতে পারেন দিনের বেলা এই জিন হাজির হবে না, এর হাজির হতে গেলে সন্ধ্যার পর। সত্যি প্রিয় লিসেনার, সন্ধ্যার পর যখন হুজুর রিচুয়াল শুরু করেন, হঠাৎ করে তারা ওই বাড়ির পাশে একটা ডোবার মধ্যে খলখল আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে ডোবার মধ্যে কেউ কিছু একটা গোসল করছে বা পানির ভিতর থেকে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যে ওই ডোবার ওই পাশ থেকে ভেজা শরীরে দেখা যায় ছোট্ট একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ির উঠোনের দিকে আসছে, এবং তার শরীরে গেরুয়া পোশাক, পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, চুলগুলো জট পাকানো, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, এবং হাতে ওই যে সাধু সন্ন্যাসীদের হাতে যে কেটলির মতো থাকে সেটা। এবং এসেই সবাই তো খুব অবাক হচ্ছে, বাড়ির সবাই সেটা দেখছে, এমন না যে 1-2 জন দেখছে, সবাই দেখছে। এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে সে। গালিগালাজের পরে বলে যে এই আমাকে কেন ডেকেছিস? তখন হুজুর বলে যে তুই এই নারীর পেছনে কেন লেগেছিস, কেনই বা এর ক্ষতি করছিস, কেনই বা এর বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিস? তখন সে বলে যে আমি ওই যে দূরে যে পরিত্যক্ত শ্মশান রয়েছে, ওই শ্মশানের যে তাল গাছ সেখানে থাকতাম। সন্ধ্যার আগে যখন পালকি আমার তাল গাছের নিচে রাখা হয়, তখন আমি আমার একটা শিকার পেয়ে যাই। আমি প্রতিনিয়ত এর পেটের মধ্যে থাকা যে বাচ্চাগুলো সেগুলো খেয়ে ফেলছি, এবং আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠছি।
আমি ইতিমধ্যে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি, তোরা আমার কিছুই করতে পারবি না। আর পালকিটা যখন ওখানে রাখা হয়েছিল, আমি ওইখান থেকেই তার পিছু নেই এবং আমি তার শাড়ির আঁচল ধরে ঝুলতে ঝুলতে চলে আসি এই বাড়িতে, এবং এরপর থেকে আমি এর রক্তের সাথে মিশে গেছি। আর আমি এইখানে আশেপাশে ডোবায় থাকি এখন, আর আমি এর কাছ থেকে কোনোভাবেই যাব না। তখন হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সে কিছুতেই রাজি হয় না। প্রিয় লিসনার্স, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কি দেখি যে কোনো কারো ঘাড়ে যদি জিন আসে বা কেউ যদি পজেসড থাকে, তখন সেই জিনকে তার ঘাড়ের উপর হাজির করে বা তার মধ্যে হাজির করে কথা বলে মানে সবাই বুঝতে পারে যে আসলে কি সমস্যা। কিন্তু এইখানে বিষয়টা হয়েছে কি, ওই সন্ধ্যার পরে জিন একদম সরাসরি ওই যে মানে বামন আকৃতির জিন, যেটাকে আমরা গদ্রবঙ্গা বলি, এই জিন সে এসে সবার সামনে, সবাই সেটা দেখছে। অনেকেই তো বাড়ির বেশ কিছু মহিলা তো ভয়ে ফেইন্ট হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে। পুরুষ সদস্যরা কয়েকজন ছিল, তারা সেটা দেখছে, আর অন্য নারী সদস্যরাও তো ভয়ে ওখান থেকে পালিয়েছে। আর অনেক পুরুষ সদস্যরাও কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মানে অল্প কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই বিভৎস জিনিসটাকে দেখছে আর তার কথা শুনছে। তো কিছুতেই সে যেতে রাজি হয় না, সে বলে যে সে যাবে না, এই কথা বলে সে চলে যায়। এবং চলে যায় কোথায়? আবার সে ডোবার মধ্যে চলে যায়। হুজুর বলে যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার কথায় বা আমার তদবিরে এই দুষ্ট জিনটি যাবে না, আপনারা আরো ভালো কোনো হুজুরকে দেখানোর চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। এমনিতে কোনো সমস্যা করতো না সাধারণত, কিন্তু সমস্যা তখনই হতো যখন উনি প্রেগনেন্ট হতেন। তখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটা হতো, যে সমস্যাগুলো ইতিপূর্বে ঘটেছে, যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো এই আমার আম্মার খালা খালু ওনারা খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েন যে এই খবিশ জিনের হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? এমন কি কোনো আল্লাহর বান্দা নেই যার ওসিলায় আমরা মাফ পেতে পারি? অনেককেই তো দেখানো হলো। তখন আমার আম্মুর খালা উনি বলেন যে সবাইকে তো দেখানো হয়েছে, যেহেতু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, যিনি সমস্যার সমাধান করতে পারেন তার কাছেই আমরা চাই, মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সব প্রার্থনা করি। তখন আমার আম্মার ওই খালা খালু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো, মানে এর থেকে বাঁচাও, এই সমস্যার কারণে আমরা মা বাবা হতে পারছি না, এই খবিশ জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় লিসেনার্স, মোটামুটি আরও প্রায় 1 বছর, মানে এই যে হুজুর যে এসেছিল তার সাথে জিনের কথাবার্তা হয়েছে, এরপর প্রায় 1 বছর এরকম চলে যায়। 1 বছর পর আমার আম্মুর ওই খালা আবার সন্তান সম্ভবা হন। তখন তিনি আশা করেছিলেন যে এবার হয়তো বা সেই একই ঘটনা ঘটবে, 8 মাসের সময় আস্তে আস্তে যেই ঘটনা আগে ঘটেছে সেটা হতে থাকবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার আর সেই ঘটনা ঘটে না। স্বাভাবিকভাবেই তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেন। তারপর এরপরে পরবর্তী তার একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এরপরে অবশ্য ওনাদের আর কোনো সন্তানাদি হয়নি বা ওনারা নেননি। এই যে আমার আম্মুর খালা খালু ওনারা এখন কেউ জীবিত নেই, ওনারা অনেক আগে মারা গেছেন। ওনার যেই 2 সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ওনাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো জীবিত আছেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স, যে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ওই খবিশ জিনটি কিভাবে চলে গেল তাদের কাছ থেকে? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সেটা আমরা কেউই জানি না। এই কারণে জানি না কারণ আমার আম্মার ওই খালা খালু ওনারা পরবর্তীতে অনেক চেষ্টা তদবির করে, অনেক হুজুর, অনেক কবিরাজ দেখে যখন কোনো লাভ হচ্ছিল না, তখন ওনারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতে থাকেন। তো আমরা এতটুকু মনে করেছি যে হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকেই কোনো একটা ঘটনা ঘটেছে, যে বিষয়টা আমরা কেউই জানি না। হতে পারে ওই খবিশ জিনটি মারা গেছে, হতে পারে কোনো নেককার জিন এসে ওই খবিশ জিনটাকে শায়েস্তা করেছে বা তাড়িয়ে দিয়েছে বা হত্যা করেছে, বা ওই জিনটি এমনি ছেড়ে চলে গেছে। কিন্তু এটি নিশ্চিত নই যে আসলেই কি ঘটেছিল, কারণ এটি জানা যায়নি।
আর যখন দেখেছে বিষয়টি আর নেই, আর কোনো সমস্যা নেই, তারাও এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেনি। কারণ এই কারণে ঘাটাঘাটি করেনি, দেখা গেলো কোনো হুজুরের কাছে গেল, হুজুর জিনটাকে কোনো কারণে হাজির করলো, জিনটা ক্ষিপ্ত হয়ে গেল, আবার পিছু নিল। এই জন্য যখন দেখলো আর কোনো সমস্যা হচ্ছে না, তারা আর কারো কাছে এই বিষয়ের সমাধানের জন্য যাননি। তো এইভাবেই এই বিষয়ের মানে এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অপার করুণায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনায় যাচ্ছি। ঘটনাটা গেল বছরের ডিসেম্বরে। যাদের পরিবারের সাথে এই ঘটনাটা ঘটে গেছে তারা মূলত একান্নবর্তী পরিবার, যা এখনকার সময় দেখা যায় না। তাদের সাথে এই সব কিছু শুরু হয় গত বছরের কোরবানি ঈদের দিন থেকে। ঢাকায় তাদের বাড়ি ছিল প্রায় 10 কাঠা জায়গার উপর। সৈয়দ পরিবারের সদস্য সংখ্যা ছিল 34 জন। তাই কে মামা কে চাচা সেটা বুঝিয়ে বলা সম্ভব হবে না। পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেয় যে পুরা বাড়িটা ভেঙে ফেলে বিল্ডারদের হাতে দিয়ে দিবে বহুতল ভবন নির্মাণের জন্য। তাই সেই সকল কর্মকাণ্ড নিয়ে বাড়ির বড়রা ব্যস্ত ছিলেন। সৈয়দ সাহেবের বড় ছেলে কোরবানির দিন রাত 1টার দিকে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন রেল লাইন ধরে। তিনি যেভাবে হাঁটছিলেন সেভাবে যদি সে লাইনে ট্রেনে আসে তবে তার সামনে দিয়ে আসবে। তিনি হাঁটছিলেন, এমন সময় দেখতে পান একটা ট্রেন বিপরীতগামী লাইনের দিকে দাঁড়িয়ে আছে। তিনি তার মতো করে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পান ট্রেনের ভেতর থেকে আর্তচিৎকার করে বাঁচার আকুতি করছে কেউ। আর তিনি শুনতে পান কিছু লোককে বলতে, তাড়াতাড়ি তহর, নলিটা কেটে ফেল, খতম করে দে, আরও অনেকগুলোকে সাইজ করা বাকি। তিনি পালাতে চাইলেও তার বিবেকে বাধা দেয়। তাই তিনি অনেক সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে ট্রেনের ভেতর ঢোকেন, অনেকগুলো পাথর নিয়ে, যা ট্রেনের লাইনে রাখা হয়। তিনি ভয়ে কাঁপছিলেন। তিনি ট্রেনের ঢোকার সাথে সাথেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। আর তা দেখে তিনি আঁতকে ওঠেন এবং ভয়ে চিৎকার শুরু করে দেন। তিনি জানা দিয়ে বের হতে পারছিলেন না, কারণ তিনি স্বাস্থ্যবান ছিলেন। সেই সময় দেখলেন দূরের একটা বগিতে একটা টাংস্টেন বাতির আলো জ্বলছে এবং আচমকা একজন লোক ধাপ করে ট্রেনের মধ্যে চলাচলের জায়গায় পড়ে যায়। তিনি দেখতে পান বর্ণনাতীত কিছু পশুর মতো দেহের বেশ কয়েকজন মানুষ তাকে চেপে ধরে রেখেছে এবং নেতার মতো কেউ একজন চমকালো কুড়াল নিয়ে নিচে পড়ে থাকে সেই লোকের ঘাড়ে কোপ মেরে বিচ্ছিন্ন করে দেয় সেই মাথা। এবং সেই বিচ্ছিন্ন মাথা গড়িয়ে গড়িয়ে 2টা বগি পেরিয়ে এসে সৈয়দ সাহেবের বড় ছেলে যেই বগিতে, সেই বগিতে এসে থামে। তিনি বোধশূন্য হয়ে পড়েন, হাত পা অবশ হয়ে যায়, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তিনি দেখতে পান সেই পশুরূপী মানুষগুলো খুবলে খুবলে সেই পড়ে থাকা মৃত মানুষের শরীরের অংশ চিবাচ্ছে। তিনি ভয়ে কোনোভাবে কালেমা পড়ার সাথে সাথেই সেই জীবগুলোর নেতা তার দিকে ঘুরে তাকায় এবং সেই কুড়াল হাতে এগিয়ে আসেন তার দিকে। সৈয়দ সাহেবের বড় ছেলের পুরো শরীর ক্লান্ত বোধহীন ছিল। সেই নেতার মতো জীবটা কুড়াল দিয়ে ওনার কোমরে আঘাত করে এবং যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ফজরের নামাজের সময় সৈয়দ সাহেবের বড় ছেলেকে রেললাইনের পাশের টঙের দোকানে বেঞ্চের উপর শোয়া অবস্থায় পাওয়া যায়। 4 দিন পর হাসপাতালে তার জ্ঞান ফেরে। এরপর আর কিছুদিন যাওয়ার পর তিনি তার বাবা সৈয়দ সাহেবকে এই ঘটনাটা পুরার কথা বলেন। সৈয়দ সাহেব তার এলাকার ইমাম সাহেবকে এনে তার বড় ছেলের সাথে হওয়া ঘটনার কথা বললে সেই ইমাম দুরুদ পরে ফু দিয়ে যান। ইমাম বলেন, রেল লাইন অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক কিছুই হতে পারে। রাতে যে সময় সে আসছে সে সময়টা ভালো ছিল না। এছাড়া কোরবানির দিন ছিল, লাইনের চারপাশে ময়লা ছিল কোরবানির। হয়তো কিছু খারাপ জিন লাইনের আশেপাশের কোরবানির উচ্ছিষ্ট নিয়ে ব্যস্ত ছিল, ওরাই হয়তো ভয় দেখিয়েছে। একটু ছোট করে বলে রাখি, আমাদের সামনের লেকচারে কিন্তু এইসব জিনিসগুলো থাকবে। তো যাই হোক, ওরাই হয়তো ভয় দেখিয়েছে, যেহেতু তিনি একা ছিলেন। ইমাম বলে দিয়েছিলেন তিনি যেন আর রেল লাইন ধরে কোথাও যাওয়া আসা যেন না করেন। যেদিন তিনি বাসায় ফেরেন সেদিন কোনো কারণে তার ছোট ভাই দেরি করে বাসায় ফিরেছিল। তিনি এসে দেখলেন বাসার মূল গেট খোলা। ভেতরে প্রবেশ করতেই তার পিলে চমকে যায়। দারোয়ান পার্কিংয়ের সামনে পিঠ তার দিকে কাত হয়ে পড়ে আছে, আর তার চারপাশে তাজা রক্ত। দারোয়ানের শরীরটা কাত হয়ে পড়ে যায় এবং তিনি দেখতে পান গলিয়ে তার কাটা গলা থেকে রক্ত ঝরে পড়ছে এবং কেমন একটা হাড় হিম করার শব্দ বেরিয়ে আসছে সেই কাটা জায়গা দিয়ে। মৃত্যু যন্ত্রণায় কাঁপছিল তার শরীর। এটা দেখে তিনি একটা চিৎকার দিয়ে তার ঘরে প্রবেশ করেন।
ঠিক সেই সময় তিনি অসাড় হয়ে মুখ থুবড়ে পড়ে যান। তিনি সেই সময় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান বেশ কয়েকজন লোক বাড়ির উত্তর দিকের কোনায় গর্ত খুঁড়ছে। নেতার মতো দেখতে একজন নির্দেশ মোতাবেক কাজ করছিল। তিনি আপ্রাণ চেষ্টা করেও চিৎকার করতে পারছিলেন না। তিনি দেখতে পান সেই লোকগুলো একটা কালো কাপড়ের মধ্য থেকে রক্তাক্ত কিছু বের করে সেই গর্তে রেখে দিল এবং কিছু একটা সেই গর্তে ভরে দিল। আর ঠিক তখন সেই লোকগুলোর নেতার সাথে তার চোখাচোখি হয়ে যায়। সেই লোকের হাতে ইট জাতীয় কিছু ছিল, আর সেটা হাতে নিয়ে সেই দারোয়ানের কাছে এসে তার নিথর দেহটাকে আঘাত করতে লাগলো। এরপর ওনার আর কিছু মনে ছিল না। সকালে ঘুম ভেঙে যায় তার হাসপাতালে। তিনি তোতলাতে তোতলাতে তার ছেলেকে শুধু বলতে লাগলেন, দারোয়ানকে মেরে দিয়েছে কতগুলা লোক, দারোয়ানকে মেরে দিয়েছে। তাকে শান্ত করা হয় এবং আশ্বস্ত করা হয় দারোয়ান পুরো ঠিক আছে। সেই রাতে দারোয়ানের সাথে আরেক ঘটনা ঘটেছিল। তখন সৈয়দ সাহেবের ছোট ছেলে রাতের সব কিছু শেয়ার করে এবং সব কথা সৈয়দ সাহেবের কাছে জানানো হয়। সৈয়দ সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করেন, রাতে কি হয়েছিল রে? দারোয়ান বলেন, রাতে তিনি ডিউটি করছিলেন, হঠাৎ তিনি বেশ কয়েকজন লোকের আলাপ আলোচনা শুনতে পান। তিনি দেখতে পান কিছু লোক বাড়ির ভেতরে উত্তর দিকে গর্ত খুঁড়ছে। তিনি লাঠি হাতে নিয়ে আলো জ্বালিয়ে দেন এবং চোর চোর বলে চিৎকার দেন। আর ঠিক তখনই দেখতে পান বাড়ির ভেতরে থাকা 12 থেকে 13 ফিট উচ্চতায় আম গাছ থেকে কালো শরীরের কেউ লাফ দিয়ে নিচে নেমে আসে তার দিকে। তার গলা চেপে তাকে শূন্যে তুলে ধরে। এরপর থেকে তার আর কিছুই মনে নাই। হুঁশ ফিরে তিনি দেখতে পান সৈয়দ সাহেবের ছোট ছেলে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। এরপর তিনি সবাইকে ডেকে তোলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান। তো সৈয়দ সাহেবের বুঝতে বাকি রইল না কোনো খারাপ কিছুর ছায়া পড়ে গেছে তাদের ছেলেদের উপর। কারণ কদিন আগে তার বড় ছেলের ক্ষতি হলো, আজ হলো ছোট ছেলের। তো এদিকে দারোয়ানের চাকরি ছেড়ে দেন ভয়ের কারণে। সৈয়দ সাহেব তার পরিচিত ইমামকে পুনরায় ডেকে পাঠান এবং তাকে নিয়ে যায় সেসব জায়গায় যেখানে তার ছোট ছেলে এবং দারোয়ান গর্ত খুঁড়তে দেখেছিল। তারা সেখানে যেয়ে দেখেন চারপাশে 4টা গর্ত, চারটা অবস্থা এরকমই আর কি। গর্ত না থাকলে সেই জায়গার ঘাসের অবস্থাটা অন্যরকম অবস্থা আর কি। 10 কাঠা জায়গা আগে বলেছিলাম, আলগা ঘাস দিয়ে ঢাকা আছে। কিছু এমন সন্দেহজনক হলো, ইমাম সাহেব বসে সে আলগা ঘাসের স্তর সরাতে যখন গেলেন তখন একটা শব্দ হলো তাদের মাথার উপরে। তো মাথার উপরে যে শব্দটা হলো সেটা একটা চাবুক মারার শব্দ। আর তখনই ওই আম গাছের একটা ডাল ভেঙে পড়ে তাদের পাশে। এমন ঘটনায় তারা দুইজনই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সরে আসেন। ইমাম সাহেব তাদের সাবধান থাকার পরামর্শ দেন এবং সেখান থেকে চলে যান। সৈয়দ সাহেব বুঝতে পারেন যেহেতু তাদের জমির ডিল বাবদ টাকা এবং ফ্ল্যাট পাবেন, এজন্য হয়তো কেউ জিন চালান দিতে পারে যাতে করে ডিল না হয়। এজন্য সৈয়দ সাহেব মোহাম্মদপুরের একজন হুজুরের সাথে দেখা করে সবিস্তরে তাদের সমস্যা খুলে বলেন। সৈয়দ সাহেবের ছোট ছেলে কিন্তু সেদিনের পর থেকে বিছানা থেকে উঠতে পারেননি। তিনি তার কোমরের নিচ থেকে কোনো অনুভূতি পেতেন না। সব শুনে সেই হুজুর এক বৃহস্পতিবারে আসেন তাদের বাড়িতে। তিনি এসে তার ছেলেকে ঝাড়ফুঁক করেন এবং তাদের বাসার ভেতরের মধ্যে যে ডাইনিং রুমটা ছিল সেখানে বসেন এবং দোয়া দুরূদ পড়তে শুরু করেন। হঠাৎ তিনি কথা বলতে শুরু করেন। তার হুবহু কথাটা এমন ছিল, এমন জমির বেচার কেনার উদ্দেশ্য নিয়েছেন, জমিতে এরা কাউকেই থাকতে দেবে না। এদের পাঠানো হয়েছে এই জমি থেকে আপনাদের উৎখাত করতে। আমি জানি না কি কারণ, কিন্তু অবশ্যই কোনো একটা কারণ আছে। এই বাড়িতে যারা আছে তারা অবশ্যই কারোর অঘটন ঘটাবে। জঙ্গলের বাসিন্দাদের লোকালয়ে এনে বন্ধ করে রেখেছে। চলে যান বড় বিপদের আগেই। তো সৈয়দ সাহেব বলেন, কেন যাব হুজুর? আমার বাপ দাদারা সম্পত্তি, আমাদের হক কেউ ছিনে নিতে পারবে? আপনি কিছু করেন। হুজুর বলেন, কোথাও কিছু জিনিসপত্র পোতা আছে, যারা সেটা উদ্ধার করতে পারবে তাদের সাহায্য নিন। আমার জ্ঞানে আমি যা বুঝতে পারছি আমি আপনাকে তাই জানালাম। আমার পরামর্শটা নিন, আপাতত কিছুদিনের জন্য ছেড়ে দিন এই বাড়িটা। তো আপনারা জানেন না কি হতে পারে, আরও ভালো কারোর পরামর্শ নেন। এরপর সেই হুজুর সেখান থেকে চলে যান। তো সৈয়দ সাহেব অনেকটা জেদের বসে হুজুরের কথাটা এড়িয়ে যান এবং আরেকজনের সাথে যোগাযোগ করেন। সেই হুজুর 1 সপ্তাহ পর আসবেন বলে জানান। এর মধ্যে একদিন রাতে সৈয়দ সাহেবের বাড়ির বড় নাতি নিজে রান্নাঘরে আসেন পানি নেয়ার জন্য। তিনি পানি নিয়ে উপরে চলে যাবেন। সেই সময় দেখতে পান কালো কাপড় পরিহিত কিছু লোক সৈয়দ সাহেবের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সবাই জানতেন বাড়িতে উপদ্রব শুরু হয়েছে, তাই সবাই সাবধান ছিলেন। তিনি ভয় পেয়ে দেয়ালের পাশে লুকিয়ে পড়েন। আর ঠিক তখনই তিনি দেখতে পান তার দাদা সৈয়দ সাহেবের ঘর থেকে একজন মহিলা বের হয়ে চলে গেলেন। তিনি কোনোভাবে তার দাদার ঘরে যে দেখতে পান তার দাদা একদম ভালো আছেন এবং ঘুমাচ্ছেন। তো এদিকে ডেভেলপার কোম্পানি কোনো কারণে ডিলটা বুঝিয়ে দিতে শুরু করে। অনেকটা অনীহা তাদের মধ্যে ছিল। এত ভালো জায়গা তারা হঠাৎ কেন নেবে না, তার কারণ অবশ্য সৈয়দ সাহেবরা বুঝতে পারছিলেন না।
তো যে হুজুর আসার কথা ছিল তিনি তাদের বাড়িতে আসেন। হুজুর বাড়িতে প্রবেশ করেন এবং আগে সেই উত্তর দিকের সেই জায়গাটায় যান যেখানে গর্ত করে কিছু পুঁতে রাখা দেখা গিয়েছিল আর কি। তিনি সেখানে দাঁড়িয়ে থেকে তার সাথে আসা 4 জন লোককে দিয়ে মাটি খুঁড়ে 47টা তাবিজ, যা কাগজে লিখে সুতা দিয়ে বাঁধা ছিল, বের করেন এবং একটা পচা গলে যাওয়া ষাঁড়ের মাথা বের করেন। এরপর তিনি বাড়ির মূল গেটের ডান পাশ খুঁড়ে সেই ষাঁড়ের মাথা কাটা শিংগুলো উদ্ধার করেন। তারপর তিনি অন্যদিকে একটা গর্ত খুঁড়ে এক পোটলা কাপড় উদ্ধার করেন। সেই পোটলা খুলে দেখা যায় বাড়ির 34 জন সদস্যের সবার শরীরের কাপড়ের অংশ ছিল, সাথে ছিল একটা তাবিজ। যেই তাবিজটা খুলে দেখা যায় অনেক লেখালেখি করা, 34 জনের নাম লেখা এবং একটা নকশা আঁকা, যেখানে দেখা যাচ্ছিল একটা ভাঙা বাড়ির উপরে শয়তানের একটা পা দেওয়া, অপর পায়ের নিচে উর্দুতে লেখা খা যাও খা যাও খা যাও, মানে এদের ক্ষতি করো। এরপর সেই হুজুর এই সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেন। হুজুর কিন্তু একবারও সেই বাড়িতে প্রবেশ করে তাদের ঘরে যে বসেননি। তিনি বলেন ওই ঘরে যে বসা যাবে না। তিনি বাড়ির বাইরেই অবস্থান করছিলেন। সকল কাজ সম্পন্ন করে তিনি সৈয়দ সাহেব তার ছেলেদের এবং নাতিদের ডেকে আনেন। তিনি বলেন, দেখুন, টাকা পয়সার ব্যাপার স্যাপার, কেউ হয়তো ক্ষতিটা করছে, ক্ষতিটার জোর অনেক, আপনাদের আরও বড় বিপদ হতে পারে। এদের এখানে পাঠানো হয়েছে লাশ ফেলার জন্য। আমি এই 3 কোণার জিনিসগুলো তো নষ্ট করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওদের শেষ কোণার কাজটা এখনো বাকি। যে কোনো দিন সেটা তারা করতে পারে। আমার পরামর্শ, আপাতত কিছুদিন আপনারা বাড়ি থেকে দূরে থাকুন, সময় অনুকূলে এলে তারপর সব ঠিক করা যাবে। তাদের বাড়ি মুন্সিগঞ্জে, তারা পারেন সেখানে যেয়ে থাকতে, কিন্তু সৈয়দ সাহেব বলে দেন তিনি তার বাসা ছেড়ে যাবেন না। হুজুর সেখান থেকে চলে যান। আসলে কি সৈয়দ সাহেব সিচুয়েশনটা বুঝতে পারেনি, এটা তাদের ভুল ছিল। হুজুর চলে যাওয়ার পর সৈয়দ সাহেব তার এক পরিচিত লোকের মাধ্যমে 2 জন হাফেজকে বাড়ি এনে রাখেন, যেন রাতে তারা কোনো কোরআন শরীফ সব সময় পড়েন। এটাও একটা ভুল কাজ ছিল। রাতে তারা যেন ঘুমাতে পারেন এবং হাফেজ 2 জন কোরআন পড়ে যাবে, যাতে করে কোরআন পাঠের কারণে কোনো জিন না আসে। 2 দিন পর সেই হাফেজদের একজন বাইরে বেরিয়ে হাঁটছিলেন। তিনি হঠাৎ টুংটং শব্দ পাচ্ছিলেন, যেভাবে কংক্রিট ভাঙার শব্দ আসে যন্ত্রপাতি দিয়ে, তেমন। তিনি তো জানতেন না পুরো সমস্যা কি। তিনি জানতেন 2 জন জিন উৎপাত করে। তিনি শব্দের পেছনে ঘুরে আবার সেই উত্তর দিকে সেই গর্তের দিকে যান, যে দেখতে পান আরেকজন হাফেজ, যিনি ঘরের ভেতর ছিলেন, তিনি পড়ে আছেন রক্তাক্ত হয়ে। কিছু মানুষরূপী জানোয়ার তার শরীরটাকে আছড়ে মেরে যাচ্ছে। তিনি ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যান, কিন্তু সেখানে তিনি দেখতে পান সেই হাফেজ একদম ভালো এবং কোরআন পড়ছেন। তিনি কাঁপতে কাঁপতে যখন সেই ঘটনা শেয়ার করলেন, ঠিক তখনই তাদের দরজায় সপাটে বাড়ি মারার শব্দ হতে লাগলো এবং তারা স্পষ্ট শুনতে পেল ঘের ঘের গলায়, চলে যা, নইলে তোদের কেটে টুকরো টুকরো করে জ্যান্ত পুঁতে দেব। তারা 2 জনই চিৎকার করতে থাকে এবং তাদের চিৎকারের সাথে সাথেই সেই রুমের দরজা ভেঙে যায় কোনো ধারালো কিছুর আঘাতে, এবং কোনোভাবে তারা পালিয়ে যায় সেই বাড়ি থেকে। তো এদিকে 2 জন হাফেজের চিৎকারে বেশ কয়েকজনের ঘুম ভেঙে যায়। প্রথমে তারা ধরেছিলেন যে হাফেজরা ভয় পেয়ে পালিয়ে গেছে, বাড়ির নামে বদনাম রটে যেতে পারে, কোটি টাকার ডিল ভেঙে গেলে ক্ষতি, এজন্য উল্টে সেই হাফেজদের তারা চুরি করে পালানোর দোষ দেয়। কিন্তু তাদের এই কথার ভিত্তি ছিল না। আসলে বলতে সংকোচ নেই, সৈয়দ সাহেবরা পরিস্থিতিটা সঠিকভাবে বিশ্লেষণ করেননি। 2 দিন পর একদিন রাতে খাবার টেবিলে বসে তারা খাবার পরিবেশন করার সময় দেখতে পান খাবারে ইঁদুর মারার বিষ মেশানো ছিল। এমনভাবে ছিল যেন মনে হচ্ছে সদ্য কেউ ছাড়িয়ে গেছে। রাতে খুব জোরে জোরে শব্দ হতো আম গাছের কাছে কুড়াল দিয়ে গাছ কাটার, ডাল ভেঙে পড়ার। বাথরুম থেকে বোটকা গন্ধ আসতো এবং প্রচুর লোম পাওয়া যেত বিভিন্ন পশুর। তো সৈয়দ সাহেবের নাতিদের বাচ্চারা প্রতি রাতে ভয় পেত, ভয় পেয়ে কেঁদে উঠত। তাদের শরীরে আঁচড়ের দাগ পড়া শুরু হয়। এসব কারণে সৈয়দ সাহেবরা নাতি বউদের তাদের সন্তানদের বাড়ি ছেড়ে চলে যান, কেননা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তারা। বাকি লোকরা চলে না যাওয়ার পেছনে কারণ ছিল জেদ। তাদের মনোভাব ছিল তাদের বাড়ি থেকে তাদের তাড়ানোর সাহস কার, তারা দেখে ছাড়বেনি। একটা কথা আমি জাহিদ বলতে চাই, কিছু সময় আমাদের অনুকূলে থাকে না, অপেক্ষা করে সেই সময়টা কাটিয়ে দেওয়া উচিত। এটা জাহিদ ভাইয়ের মেসেজ। আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু তারপরও তো ক্ষতির শিকার হয়ে যাচ্ছি অজ্ঞতার কারণে। আপনি যাকে চোখে দেখছেন তার সাথে পারবেন শক্তি সামর্থ্যে, কিন্তু যাকে দেখছেন না তার সাথে শক্তি প্রদর্শন করে কিছুই হবে না। বুদ্ধির প্রয়োগ করে তাকে হারানো যায়। জাহিদ ভাই এত বছর ধরে এই কাজগুলো করছে, কখনো এই ভুল করেনি, কিন্তু এখনো আমাদের মাঝে অনেকে এই ভুল করে যায়।
তো জাহিদ ভাই বলেছেন, যখন আপনি এই শক্তিকে পরাজিত করে ফেলবেন, তারপর একটুখানি হিসাব করে দেখুন সে পরাজিত হওয়ার আগে কি পরিমাণ ক্ষতি করেছে আপনার। তার উদ্দেশ্য ঠিক সে সফল হয়ে যায়, তা হচ্ছে যে কোনোভাবে ক্ষতি করা। তো কয়েকদিন পর রাত 1টার দিকে পুরো বাড়ি জুড়ে কুকুরের কান্নার শব্দ আসতে লাগলো। বাড়ির বাইরে ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না, কেন যেন সবাই ঘুম থেকে জেগে ওঠেন। কিছুক্ষণ পর থেকে তারা নিজেদের ঘরেই দেখতে পান আসবাবপত্র ওটা ছুঁড়ে ফেলা হচ্ছে এদিক ওদিক, এমনকি পুরনো দিনের বড় আলমারি পর্যন্ত সরে গেল এবং এটা সরে পড়ে যায়। তো শহীদ সাহেবের বড় ছেলে কোনো রকম ঘর থেকে বের হয়ে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন, কিন্তু অন্ধকারের কারণে তিনি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায় এবং বিদ্যুৎ চমকানোর আলোতে কয়েক মুহূর্তের জন্য তিনি সেই কাটা মাথাটা দেখতে পান, যেটা তিনি কোরবানির রাতে রেল লাইনে সেই ভুতুরে ট্রেনের মধ্যে দেখেছিলেন। তার মানে হচ্ছিল সেই মাথাটা হাসছে এবং হঠাৎ অন্ধকারে সেই মাথাটা এসে ওনার গালে কামড় দিয়ে দেয়। তিনি চিৎকার করতে করতে উঠে যান এবং কোনোভাবে আর সবার মতো বের হয়ে যাবেন, ঠিক এমন সময়ে একটা চকচকা কুড়াল তার সামনে দিয়ে চলে যায় এবং দেয়ালে সেই কুড়ালটা বিঁধে যায়। তিনি জাহিদ ভাইকে বলেছিলেন তার স্পষ্ট মনে ছিল সেই কুড়ালের স্পর্শ তিনি পেয়েছিলেন। হয়তো 1 মিলি সেকেন্ড আগে যদি তিনি থাকতেন তবে সেই কুড়াল তার মাথায় লাগতে পারত। তারা সবাই বের হয়ে আসেন এবং প্রতিবেশীদের সাহায্য নিয়ে তারা পুনরায় বাসায় প্রবেশ করেন এবং দেখতে পান ডাইনিং টেবিলটা ভেঙে খান খান হয়ে পড়ে আছে এবং সেখানে মাটিতে চক্র আঁকা। চক্র মানে পেন্টাগ্রাম। লাল রং ছাগলের মাথা, মাটি পাতা জ্বলন্ত প্রদীপ এবং 34টি কাপড় এবং নরম মোম দিয়ে তৈরি ছোট ছোট পুতুলগুলোর উপরে সেই ছাগলের কাটা মাথা ছিল। পেন্টাগ্রামের মধ্যে আঁকা ছিল একটা শয়তানি আকৃতি, যার এক পায়ের নিচে ছিল ছোট ছোট মানুষ, অপর পায়ের নিচে ছিল সেই লাল রঙের সুতো। তার হাতে ছিল ধারালো কিছু। এটা দেখলে মনে হবে সেই শয়তান আকৃতি তার পায়ের নিচে সেই মানুষগুলোকে ভয়াবহ নজরে তাকিয়ে আছে। এটা দেখে সৈয়দ সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং সেদিন হাতে যা নিতে পেরেছিলেন তা হাতে নিয়ে তারা বাড়ির থেকে ত্যাগ করেন। ঘর থেকে যা যা পারেন তারা নিয়ে বেরিয়ে যান মুন্সিগঞ্জে। বাড়িটা খালি যেন না থাকে এজন্য বাড়ি থেকে একজন দারোয়ান নিযুক্ত করা হলেও কাউকেই নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তো এরপর বেশ কয়েকজন হুজুরের সাহায্য নেন তারা প্রচুর তাবিজ উদ্ধার করেন, কিন্তু বাসাটা শয়তানি আলামত থেকে উদ্ধার করতে পারছিলেন না। এদিকে সৈয়দ সাহেবের বড় এবং ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েন। তারা চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেন। মুন্সিগঞ্জ যাওয়ার পরও তারা রক্ষা পাননি। সেখানে কার বাড়িতে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছের ঝাঁক চলে আসতো, কীটপতঙ্গের উপদ্রব বেড়ে গিয়েছিল, রাত বিরাতে ঢিল পড়ত। এর মধ্যে একদিন সৈয়দ সাহেব এশার নামাজ পড়ছিলেন, হঠাৎ বিছানা থেকে পড়ে যান এবং তিনি দেখতে পান তার বিছানার নিচে একটা অজগর সাপ। তিনি উঠতে যাবেন, সেই সময় সেই সাপটা তাকে জড়িয়ে ধরে পিষতে শুরু করে। তিনি চিৎকার করতে থাকেন, আত্মচিৎকার করছিলেন এবং চাপের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই। পরে পানি ছিটিয়ে হুঁশ আনার পর তিনি সাপের কথাটা বলেন। একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছিল। পরে আরেকজন আলেম দ্বারা অনেক তদবিরের পর তাদের সমস্যা কিছুটা কম হয়। প্রায় প্রতি রাতে সেই রকম চাপ সৈয়দ সাহেব টের পেতেন, যেমনটা চাপ তিনি পেয়েছিলেন সেই বিছানায় নিচে সাপ তাকে জড়িয়ে ধরার পর। দুর্বিষহ হয়ে গেছিল তাদের জীবন অনেক দিন। একজন শক্ত মানসিকতার মানুষও ভেঙে যেত। কেন এত ক্ষতি করছে? কে এত ক্ষতি করছে? কেন করছে? এই প্রশ্নের উত্তর একজন আলেম বলেছিলেন, আপনার ক্ষতি যে করেছে সে চাচ্ছে আপনাদের বরবাদি। অনেক টাকা পাবেন জমির ডিলে, এটাই সমস্যা। আপনাদের ক্ষতি আপন লোকরা করেনি, বাইরের কেউ করছে এবং তাদের সামর্থ্য আছে ক্ষতি চালিয়ে যাওয়ার। কোনো সমাধান আসছিল না। একদিন রাতে বাড়ি ফেরার সময় সৈয়দ সাহেবের বড় ছেলে এবং ছোট ছেলে দেখতে পান 4 জন কালো কাপড় পরা লোক কলস কাঁধে নিয়ে বাড়ির মূল দরজা দিয়ে বেরিয়ে গেল। তারা দ্রুতই চেঁচামেচি করতে করতে বাড়িতে প্রবেশ করে দেখতে পান একটা কাঁচা ময়দা এবং মোম মেশানো পুতুল বাড়ির উঠানে রাখা এবং তার চারপাশে মাটিতে ধারালো কিছু দিয়ে লেখা। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং একটা লাঠি নিয়ে সেই পুতুলটা তারা বাড়ি মেরে ভেঙে ফেলে। একটা বাড়ি সেই পুতুলে লাগার পর তারা বিড়ালের একটা বিকট ডাক শুনতে পায়। পুনরায় বাড়ি মারলে তারা আবারও সেই বিড়ালের ডাকটা শুনতে পায়। এবার সেই ডাকটা সেখানে উপস্থিত সবার একদম পেছন থেকে আসে এবং চারপাশের গাছগুলোতে আলোড়ন শুরু হয়ে যায়। সেই রাতে একজন লোক এনে সেই পুতুল সরানো হয়। সেই পুতুল শখানেক পিন গাঁথা ছিল সেই পুতুলের ভেতর। বিচ্ছিন্ন অনেক কিছুই ঘটে যাচ্ছিল। বেশ ঘটছিল সৈয়দ সাহেব তার বড় এবং ছোট ছেলের সাথে। এভাবে 4-5 মাস চলে যায় এবং ভাগ্যের লিখনে সৈয়দ সাহেবের নাতির সাথে জাহিদ ভাই দেখা হয়
তো সৈয়দ সাহেবের নাতি জাহিদ ভাইকে সব কিছু বলে নাই, কারণ তিনি বলেন তাদের গ্রামের বাড়িতে একটা বাগান আছে, বেশ কয়েকজন হুজুর চেষ্টা করছেন সেই বাগানে ঢুকতে, কারণ তারা জানতে পেরেছিল সেই বাগানে এমন কিছু আছে যার দ্বারা জানা যাবে কে তাদের ক্ষতি করছে। বেশ কয়েকটা তাবিজ তারা বের করে এনেছিলেন, কিন্তু তা দিয়ে জানা যায়নি কে ক্ষতি করেছে, কারণ সে একটার পর একটা ক্ষতি করেই যাচ্ছিল। এজন্য একটা ক্ষতি কাটিয়ে দেওয়া হলেও 2-3 দিন পর আবারও আরেকটি ক্ষতি হতো। তার সাথে কথা বলার সময় জাহিদ ভাই লক্ষ্য করে কেমন জানি তাড়াহুড়া করে কথা বলছে, খুব এক্সাইটেড হয়ে, ধীরে ধীরে ইমোশনাল হয়ে পড়েন এবং তাদের সুখের পরিবারের এই হালটা তিনি সহ্য করতে পারছিলেন না। উনি চলে যাওয়ার সময় যখন জাহিদ ভাইয়ের সাথে হাত মেলালেন, ঠিক সেই সময় এক পলকে জাহিদ ভাই কিছু একটা দেখলো লাল আকাশ, ভেঙে যাওয়া একটা গাছের নিচে 4 জন দাঁড়ানো। ওনার হাত ছাড়ার সাথে সাথে জাহিদ ভাইয়ের একটা ক্লান্তি অনুভব হলো। জাহিদ ভাই ওনাকে কিছু বুঝতে দিল না। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জানায় সবিস্তারে যা সৈয়দ সাহেবের নাতি জাহিদ ভাইকে বলেছেন। জাহিদ ভাইয়ের প্রশ্ন ছিল কে এইভাবে তাদের পেছনে লেগে আছে, কারণ জাহিদ ভাইয়ের ধারণা ছিল এটা হিংসা বা শুধুমাত্র ফতের উদ্দেশ্যে নিয়ে করা হয়নি, অন্য কারণ আছে অবশ্যই। তো জাহিদ ভাই আমির সাহেব জাহিদ ভাইকে কিছুক্ষণ পর বলেন যে ক্ষতি করেছে আগে তাকে দেখতে হবে, জাহিদ বাগান থেকে সেই জাদুর জিনিসপত্র বের করতে হবে। এরপর জাহিদ ভাই এরপরে আমি বলতে পারবো যে কে করেছে, কেন করেছে। তো জাহিদ ভাইকে উনি শিখিয়ে দেন নিয়ম কানুন, এবং জাহিদ ভাইকে তিনি বলেন কাল আসরের পর তাদের ঢাকার বাসায় যাও, যে যেখানে দেখো সমস্যা আছে কিনা। আমার মনে হয় না সমস্যা আছে, তাদেরকে ফিরিয়ে আনো সেই বাড়িতে, যদি খারাপ লোকগুলোকে সরাতে পারো। যেই সমস্ত খারাপ জিনিসপত্র তুমি পাবে তা তুমি 333 বার একটা সূরা পরে ফু দিয়ে সরিয়ে সেই সরিষা তেলে সেই জিনিসপত্রগুলো পুড়িয়ে দিবে এবং বাড়ির উঠানে পুরাবে। জমজমের পানি ছিটিয়ে দিবে সেই খারাপ জিনিসপত্র উদ্ধার করার জায়গায়। মনে রেখো যাতে রাতে করা যাবে না, তাই আসরের পর করতে হবে এবং তোমাকে একা করতে হবে। জিনিসপত্রগুলো ধ্বংস হলে বাড়িটা কালো ছায়া থেকে মুক্তি পাবে। তো আমির সাহেবের কথা মতো পরদিন সৈয়দ সাহেবের নাতিকে নিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে প্রবেশ করে। তাদের উঠানে সৈয়দ সাহেবের নাতিকে রেখে সেই বাড়ির বাড়ির ভেতরে ঢোকার গেটে দাঁড়ায় এবং 3 বার ইচ্ছা করে কাশি দেয়। জাহিদ ভাই স্পষ্ট বুঝতে পারছিল দ্বিতীয় তলা থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে। জাহিদ ভাই ঘরে প্রবেশ করতেই ডান দিকের একটা দরজায় চোখ পড়ে জাহিদ ভাইয়ের। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে দেখছে জাহিদ ভাইকে। জাহিদ ভাই ভয় না পেলেও ক্লান্তি অনুভব করছিল এবং শরীর কাটা দিচ্ছিল। তো জাহিদ ভাই সেই দরজা খুলে ফেলে এবং সেটা ছিল তাদের কিচেন, এবং ফ্লোরে একটা জ্বলে যাওয়া মোম পড়তে থাকে দেখে, এবং গোল একটা চক্রের ভেতর জাহিদ ভাই সেই মোমটা তুলে নিয়ে বাইরে ছুঁড়ে মারে, এবং ঠিক তখনই জাহিদ ভাই শুনতে পায় দোতলায় দৌড় দিয়ে চলে যাওয়ার শব্দ। জাহিদ ভাই বের হয়ে তাদের ডাইনিং টেবিলের দিকে কাছে যায়। 3 ভাগ হয়ে পড়েছিল সেই টেবিলটা। জাহিদ ভাই সেই পেন্টাগ্রামটা দেখে, যে পেন্টাগ্রামটা সর্বশেষ তারা বের হয়ে যাওয়ার দিন দেখেছিল। অনেক জায়গা দিয়ে অনেক কিছু মুছে গেল, শয়তানের মুখের আকৃতি ছিল। এবং জাহিদ ভাই জানে না যে কেন সেই সময় তার মনে হচ্ছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই ঘুরে তাকালে কাউকেই দেখে না, এবং দোতলার এক ঘরে যে দেখতে পায় দেয়ালে একটা মরা পাখির শুকনো দেহ ঝুলে আছে, এবং তার নিচে প্রচুর পাখির পালক ছড়ানো ছিটানো অবস্থায় করা। জাহিদ ভাই সেই পালক এবং শুকিয়ে যাওয়া পাখিটা বাইরে নিয়ে আসে, আর ঠিক তখনই 3-4টা পাতিল পড়ার শব্দ জাহিদ ভাই দোতলা থেকে শুনতে পায়। এরপর আরেকটা ঘরে ঢুকে জাহিদ বেশ কিছু ছোট ছোট পুতুল দেখতে পায়। আর যখন জাহিদ ভাই পুতুলগুলো তুলতে যাবে, বিকটভাবে বিড়ালের ডাক তাকে জাহিদ ভাই শুনতে থাকে, এবং আচমকা শব্দের কারণে জাহিদ ভাই ভরকে যায়। তো জাহিদ ভাই পায়ের নিচ কাছে বেদ দিয়ে ফ্লোর মারলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ পেতে লাগে। এইবার হাতে রিংটা পরে জাহিদ ভাই পুতুলগুলো নিয়ে চলে আসে। জাহিদের মনে হচ্ছিল জাহিদের পেছনে বড় বড় দা হাতে বেশ কয়েকজন ছুটে আসছে তাকে মারবে, কিন্তু অনেক সাহস করে দাঁতে দাঁত চেপে এই তো আরেকটু দূর এটা মনে মনে বলতে বলতে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। এবং আগে থেকেই তিনি যে সূরাটা পড়েছিলেন সেটা 333 বার পরে ফু দেয়া সরিষা তেল দিয়ে, তারপর কেরোসিন তেল দিয়ে সেই জাদুর পুতুল, পালক, কাপড় এগুলি তিনি জ্বালিয়ে দেন। এবং জাহিদ ভাই বুঝতে পারছিল এক এক করে জাহিদ ভাইয়ের পেছন থেকে সেই বাড়ির জানালাগুলো দিয়ে বেশ কিছু কালো ছায়া সেই বাড়ি ছেড়ে চলে যায়। এবং প্রায় 3 দিন সৈয়দ সাহেবের পরিবার সবাইকে ফোনে অনেক বুঝিয়ে জাহিদ ভাই বাড়িতে নিয়ে আসে, এবং তাদের বলে যে মুন্সিগঞ্জের বাড়ির পাশের বাগান থেকে জাদুর জিনিসপত্র বের করার পর একটা স্থায়ী সমাধান হতে পারে। আসলে তাদের বিশ্বাসটা তছনছ হয়ে গিয়েছিল। তারা প্রথম ভয় পেলেও পরে তারা আর ভয় পাচ্ছিলেন না। কিন্তু সৈয়দ সাহেবের নাতি, বউ এবং তাদের সন্তানদের সেই বাড়িতে ফেরত
আমির সাহেব না মানে ফিরতে আমির সাহেব না করছিলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের গ্রামের বাড়ির সমস্যা সমাধান হচ্ছে। কিছুদিন পর জাহিদ ভাই তাদের গ্রামের বাড়িতে যায়। মাগরিবের পর আমির সাহেব আসে এবং জাহিদ ভাই কিছু নিয়ম শিখিয়ে দেয়। সৈয়দ সাহেবের এক আত্মীয় জাহিদ ভাইকে নিয়ে যান তাদের মালিকানাধীন একটা বাগানের সামনে। সেই বাগান, যেই বাগানের কথা আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন। সৈয়দ সাহেবের আত্মীয়কে জাহিদ ভাই চলে যেতে বলে। কিছুটা নিচু জমির পাশেই উঁচু একটা জমিতে সেই বাগান। অন্ধকারের কারণে জাহিদ ভাই ঠাহর করতে পারছিলেন না কিসের বাগান এটা, ঠাহর মানে বুঝতে পারছিলেন না। ফোনের আলো জ্বালিয়ে আমির সাহেব ইশারায় জাহিদ ভাইকে জাহিদ ভাইকে ইশারা দেন যে ঢোকো। তা আমির সাহেব বলে দিয়েছিলেন যদি বাগানে প্রবেশ করেন তবে কোনো কিছুই বের করে আনা যাবে না, যদি জাহিদ ভাই যায় তবে সমস্যা হবে না। এবং জাহিদ ভাই ভেতরে কিছু দূর হেঁটে যায় এবং আচমকায় জাহিদ ভাই ভয় পেতে শুরু করে। ফোনের আলো থাকা সত্ত্বেও চারপাশ ঘন কালো রাতের মতো লাগছিল। জাহিদ ভাই আবারও দুই চোখের পেরিফেরাল ভিশনে দেখতে পাচ্ছিল কালো কালো ছায়া এসে জড়ো হচ্ছে জাহিদ ভাইয়ের চারপাশে। এবং দ্বিতীয় কিছু না ভেবে জাহিদ ভাই চোখ ঘুরিয়ে কিন্তু কিছু না করে বের হয়ে আসে। সেদিন আর কিছু করতে পারেনি। পরদিন মাগরিবের সাথে সাথে সেখানে যায়। তখন অন্ধকার হয়নি, আকাশটা তখনও লাল ছিল। জাহিদ ভাই ঢুকে সেই বাগানে এবং হেঁটে হেঁটে একটা গাছের নিচে জাহিদ ভাই নজর যায়। ভাঙা একটা গাছ, তার পাশে দাঁড়িয়ে আছে চারজন লোক কালো কাপড় পরা। জাহিদ ভাই কি মনে করে যেন তাদের উপরে তাকিয়ে দেখে আকাশটা লাল। সাথে সাথে মনে করে যায় জাহিদ ভাই সৈয়দ সাহেবের নাতির হাত ধরার সময় ঠিক এই মুহূর্তটাই দেখেছিল। জাহিদ ভাই আম গাছের দিকে তাকালে আর কাউকেই দেখছিল না এবং কোনো কিছু না বুঝে মনের অগোচরে দৌড় দিয়ে বের হয়ে আসে। আমির সাহেব কিছুক্ষণ জাহিদ ভাইকে বুঝান এবং তার মনকে শান্ত করেন। মনের জোর নিয়ে অনেকক্ষণ পর আবার সেই বাগানে প্রবেশ করে এবং কোনো ভাবনাকে প্রশ্রয় না দিয়েই দ্রুত হেঁটে সেই ভাঙা গাছের গোড়াটি ওরা মাটিটা হাত দিয়ে সরাতে শুরু করে। জাহিদ ভাইয়ের বেশ কিছু কাপড়ের পোটলা পায়। আর কিছু না পেয়ে যখন ফিরে আসবে ঠিক তখনই দূর থেকে আমির সাহেব বলেন আরেকটু খুঁজে তো। ওনার কথায় জাহিদ ভাই পুটলিগুলো ফেলে যখন খুঁড়তে শুরু করে তখন জাহিদ ভাইয়ের চারপাশে মাটির ঢিল এসে পড়তে লাগলো। বিড়ালের কান্না, বিকট কান্নার শব্দ আসতো জাহিদ ভাইয়ের পেছন থেকে। বেশ কয়েকটা ছোট ছোট গাছের ডাল জাহিদ ভাইয়ের পাশে এসে পড়তে লাগলো। প্রচণ্ড চাপে গোলমাল হয়ে জাহিদ ভাই আয়াতুল কুরসিতেও ঠিক মতো পড়তে পারেনি। জাহিদ ভাই ততক্ষণ একটা টিনের বাক্স পেয়ে যায়। আর ঠিক তখনই জাহিদ ভাই শুনতে পাচ্ছিলেন একটা ষাঁড়ের ডাক। ঠিক জাহিদ ভাইয়ের সামনে অল্প আলোতে দেখতে পাচ্ছিল একটা ষাঁড় দাঁড়ানো। জাহিদ ভাই ভয় পেয়ে কোনোভাবে দৌড় দেয় সেই নিচু জমিটার উপর, যে মানে উপরে পড়ে। জাহিদ ভাইয়ের পা মচকে যায় ঠিক তখনই। জাহিদ ভাই ব্যথার কারণে পা নাড়াতে পারছিল না। আর তখনই সেই ষাঁড়টা বাগানের সীমানায় দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছিল। জাহিদ ভাই দেখতে পায় আমির সাহেব জাহিদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। তিনি শান্ত করেন এবং সেই টিনের বাক্সটা নিজের হাতে নিয়ে নেন। এরপর অনেক কষ্ট করে ঢাকায় ফিরে আসে। 3 দিন পর আমির সাহেব রাতে আসেন এবং তিনি বলেন সৈয়দ সাহেবের ক্ষতি করেছেন তাদের গ্রামের একজন, যিনি দেখতে মনে হবে আলেম কিন্তু সে একজন খারাপ লোক। 1 বছর আগে এতিমদের নামে টাকা তুলে সেই ব্যক্তি সেই টাকা আত্মসাৎ করে, যার প্রেক্ষিতে তাকে গ্রাম্য সালিশে জুতা পেটা করা হয়। সেই জুতা পেটার কাজটা সৈয়দ সাহেবের বড় ছেলে এবং ছোট ছেলে করেছিলেন। সেই অপমানে সেই ব্যক্তি সেই গ্রাম ছেড়ে চলে যায় এবং একজন তান্ত্রিকের দ্বারা বান মারার চেষ্টা করে যেতে থাকে। সফল না হয় সে আরেকজন কাফেরের কাছে যায়, যাকে দিয়ে কোরবানির দিন হারাম উপায়ে, যেটা জাহিদ ভাই আমাদেরকে বলতে চাইছে না, তারা সর্বনাশ করেন বান মেরে, যার ফলে এত ঘটনা এত ক্ষতির শিকার হয়েছে তারা। সেই লোক আর ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তাদের খুঁটির জোর ভেঙে দিয়েছে। এরপর তিনি কিছু পানি পড়া দিয়ে দেন বাড়িতে 41 দিন ব্যবহার করার জন্য। জাহিদ ভাই কিন্তু তাদের এই ব্যাপারে কিছুই আর বলেনি, শুধু মাত্র বলেছে ইনশাল্লাহ আর সমস্যা হবে না, যে ক্ষতি করতো সে আর ক্ষতি করতে পারবে না। এরপর থেকে জাহিদ ভাইয়ের জানা মতে আর কোনো সমস্যা হয়নি তাদের। তো জাহিদ ভাই বলেছেন ঘটনাটা বড়, যাই এখনও সেই ঘটনা তার কাছে চোখের সামনে ভেসে ওঠে এবং তাই সব কিছু তার মনে আছে। মাফ করবেন, ঘটনাটা বেশ বড় হয়েছে এবং ঘটনাটা বেশ বড় থাকার কারণেই আমরা এক লাইনও বাদ দিইনি। আপনাদের অনেকেই বলেছেন যে ঘটনা বাদ দিতে না, আমরা পুরো ঘটনাটা পরে শুনিয়েছি। হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, হয়তো আপনারা চিন্তা করতে পারেন জাহিদ ভাই কেন করে, এভাবে কিভাবে করে। আমরা শুধুমাত্র ঘটনার প্রবাহ এবং ঘটনা শেয়ার করার উদ্দেশ্যে জিনিসটা নেই, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই জাজমেন্টে না যাই। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা?
আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাবু ভাই আপনার নিজের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। তা আমার অভিজ্ঞতা কিন্তু আমি অনেক শেয়ার করেছি, এর মাঝে একটা অভিজ্ঞতা এখন শেয়ার করে ফেলবো। আমার নিজের অভিজ্ঞতা, এটা বেশ অনেক বছর হয়ে গেছে এখন। সেই একটা বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আমার এক আত্মীয়র বাসায়। তো সেই বাড়িটার লোকেশন বলতে চাচ্ছি না, ঢাকা শহরের কোনো একটা জায়গায়, ব্যস্ত জায়গায়, কিন্তু সেই বাড়িটা সেখানে পাশাপাশি 3টা বিল্ডিং, এবং এই 3টা বিল্ডিংই কিন্তু বেশ রেপুটেডলি হন্টেড ছিল। এর কারণ হচ্ছে যে বাড়িগুলো নাকি এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেই জায়গায় এক সময় শ্মশান ছিল, তারপরে ওই জায়গা পরবর্তীতে ওইটাকে শ্মশান ভরাট করে ওই জায়গায়, মানে ওই জায়গাটা একটু নিচু জমি ছিল, ভরাট করে সেখানে নাকি বিল্ডিং করা হয়। এবং সেই বিল্ডিংটা এরকম একটা না, 3টা বিল্ডিং, বেশ লম্বা, তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এবং রাতের বেলা একদম নির্জন হয়ে যেত ওই গলিটা, ওখান দিয়ে ঢুকতে গেলে বেশ নির্জন হয়ে যেত। তো আমি যতদূর শুনেছি, আমি যখন ওই বাসায় যাই প্রথম, তখন থেকে শুনি যে বাসাটা নাকি হন্টেড। সবাই জানতো যে আমি এই ভূত প্রেতের ব্যাপারগুলো বেশ পছন্দ করি, এর জন্যই অনেকে বলতো আমাকে যে এই জায়গাটা হন্টেড। এবং এই বলার মধ্যেও একটা রাগ ঢাক ছিল, সব ঘটনা বলতে চাইতো না। যাই হোক, আমি ওই বাসায় গিয়ে একটা কাজ করি একবার। তো আমি একদিন ওখানকার একটা বিছানায় শুয়েছিলাম। তো বিছানাটার পাশে হচ্ছে দেয়াল, তো দেয়ালের মাঝে আমি শুয়ে আছি, দেয়ালে হঠাৎ শুনছি, তখন রাত 8টা 9টা এরকম সময় হবে। তা আমি শুনছি দেয়ালের মাঝে কেউ শব্দ করছে, ঠক 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 এরকম করে শব্দ করছে, মানে একটা রিদমিক ভাবে কেউ নক করতেছে দেয়ালে। তো আমি শুনতে শুনতে আমি ভাবলাম যে কেউ হয়তো দুষ্টমি করতেছে এই পাশ থেকে। তা আমিও ঠিক দেয়ালের এই পাশে ওইভাবে নক করা শুরু করলাম, ওই পাশে যেভাবে নক করে আমি করি। তো দেখা যাচ্ছে যে আমার সাথে রিদম মিলানো হচ্ছে দেয়ালের ওই পাশ থেকে। তাই আমি বেশ মজা পেয়ে গেলাম। তো আমি তখন ওখানকার যে রিলেটিভ একজন আসলো, ওকে বললাম যে দেখো এই পাশ থেকে কে যেন নক করতেছে, আমিও করতেছি, পাশের ফ্ল্যাটে কারা থাকে? সে বলতেছে যে পাশের ফ্ল্যাটে কেউ থাকে না ভাই, পাশের ফ্ল্যাটে হচ্ছে নিচু, মানে আমাদের বিল্ডিংটা এখানে আপনি যেখানে আছেন এটা হচ্ছে দোতলার উপরে, আর নিচে হচ্ছে একদম ফাঁকা, প্রায় 12-14 ফিট নিচে। ওখানে এই উপরে কে আসবে? এই পাশে কিচ্ছু নাই, মানে ওই পাশে বাতাস, খালি জায়গার থেকে নক করতেছে কে? তখন আমি একটু মানে চুপ হয়ে গেলাম, বললাম যে এটা কিভাবে সম্ভব, কে করতেছে? বলে যে আমাদের এখানে একটু উল্টাপাল্টা জিনিস হয়। তখন আমি আরো খোঁচায় বের করলাম ওই বাসা সম্বন্ধে। ওই বাসায় অনেক রকম ভয়ঙ্কর ব্যাপার ঘটে। তো এই ইনসিডেন্টগুলার কয়েকটা জিনিস আমি তখন শুনলাম, শুনে বেশ ভয়ই লাগলো। প্রথম একটা বলি এখানে কি ঘটে বা ঘটতো আগে, পরবর্তীতে বাড়িটা বন্ধ করা হয়। তার আগে যেটা হতো সেটা হচ্ছে খুব মানে ভয়ঙ্করভাবে ঘটতো, বাসার মানুষজন সবাই ভয় পেয়ে গেছিলো, ওই বিল্ডিংয়েরই মানুষ ভয় পেয়ে গেছিলো। যেটা হতো ওই বাড়ির নিচতলায় কিন্তু মানে একটা 2টা ফ্যামিলি থাকে, দুই পাশে, দোতলায় 2টা এবং 3 তলায় মানে 2টা করে ফ্ল্যাট দুই পাশে। তো এবং বাইরে একটা বাউন্ডারি দেয়াল, তার পাশে দরজা, বড় দরজা, মানে রাতের বেলা বড় দরজাটা বন্ধ করা হয়, তারপরে এখান থেকে উঠে ইচ্ছা করলে যাওয়া যায় ওই বাড়ির মূল বিল্ডিংয়ে। তো প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে সেটা ঘটে আমার রিলেটিভের বাসায়। তো আমার এক রিলেটিভ, এক ভাই, সে ঘুমাতো একটা রুমে। তো একটা রুমে সে ঘুমাতো, তার রুমটা ছিল হচ্ছে যেই দরজা দিয়ে ঢুকে বাসায়, সেই দরজার পাশেই হচ্ছে তার রুমটা। তো সে রাতের বেলা ঘুমাতো, বাসায় গল্প গুজব করতো, গড়ে যে ওখানে ঘুমায় পড়তো। অল অফ এ সাডেন একদিন শুরু হয়েছে এই জিনিসটা। এটা কিন্তু এর আগে এই ব্যাপারটা ছিল না, সবাই জানতো যে বিল্ডিংয়ে অনেক কিছু ঘটে। এই বিল্ডিংয়ের পুরনো হিস্টোরি বলতে গেলে যে এখানে মানুষ অনেকে দেখতো দূর থেকে যে এই বিল্ডিংয়ের ছাদের উপর কেউ গোসল করতেছে, একটা মহিলা এরকম ঘটি দিয়ে গোসল করতেছে, এবং সবাই দেখতো এটা, এই জিনিসটা দূরের বিল্ডিং থেকে দেখতে পেত। তো এগুলো ছিল, কিন্তু কেউ এই জিনিসটা তখন পর্যন্ত হয়নি। যেটা ভয়ঙ্কর, ফার্স্ট সে আমার এই ভাই যে নাকি ছিল, সে যেটা এক্সপিরিয়েন্স করছে। রাতের বেলা সে গল্প গুজব করে বাসায় সবার সাথে কথাবার্তা বলে ঘুমাতে গেছে রুমে। তো তখন রাত 1টা-1:30 হবে এরকম সময়। তো সে হঠাৎ করে রুম থেকে বেরোচ্ছে আর কি, বের হয়ে সে রেস্টরুমে যাবে। তার রুমের থেকে একটু বাইরে গিয়ে একটা কমন রেস্টরুম ছিল বাঁদিকে। তো সে জাস্ট তার রুম থেকে বের হয়ে মূল দরজার পাশ দিয়ে যাচ্ছে, তার পাশে কিন্তু মূল দরজাটা আর কি বাসায় ঢোকার, মানে সিঁড়িঘর থেকে। এই সময় প্রচন্ড জোরে দরজার মধ্যে কেউ লাথি মারছে, ত্রিম করে একটা লাথি, এবং দরজা মানে একদম ঘড়ঘড় করে উঠছে। দরজার মধ্যে ওটা ছিটকিনি দেওয়া, কাঠ দেয়া, দরজা ঘড়ঘড় করে উঠছে।
তো আমার সেই ভাই ভয়ের চোটে এক লাফ দিয়ে, মানে এরকম অল অফ এ সাডেন যেরকম হয়, সারা বাড়ির মানুষ ঘুমাইতেছে, বাসার মূল দরজাকেও লাথি দিছে এরকম, সে ভয়ের চোটে লাফ দিয়ে সে তার ঘরে ঢুকে গেছে একবার। তারপর সে পরবর্তী চিন্তা করলো কে লাথি দিল, তো সে তখন চিৎকার করছে এই কে রে বলে সে ওখানে বের হয়ে দরজার কাঠ খুলে ফেলছে, দরজা চিটকিনি খুলে দরজা মেলে ধরছে। দরজা মেলে ধরে দেখতেছে যে কেউ নাই, পুরা খা খা করতেছে জায়গাটা। তো সে চিন্তা করলো যে কে করলো এটা। তো ওইখান থেকে সে সিঁড়িতে কিছুক্ষণ চিৎকার করলো। সে ফার্স্টে মনে করছিল যে নিচে নাকি বা উপরে নাকি, তো তখন ভাবতেছে যে নিচে উপরে এরকম বয়সী তো কেউ নাই, এরকম করতে গেলে লাথি দিয়ে দৌড়ানোর জন্য তো মানে ইয়াং কোনো ছেলে পেলে লাগবে বা বাচ্চা কেউ লাগবে, বড় কেউ একজন বয়স্ক মুরব্বী তো এরকম করবে না। তো মুরব্বী কেউ নাই এখানে, সামনের ফ্ল্যাটেও নাই, মানে তাদের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে, বা উপরের কোনো ফ্ল্যাটেও না, নিচেও না। সেগুলো চিন্তা করতে করতে সে দরজাটা লাগায় ছিটকিনিটা দিছে। ছিটকিনিটা দেওয়ার সাথে সাথে আবার দ্রিম করে একটা লাথি, মানে ছিটকিনি সে লাগানোর সাথে সাথে একটা লাথি, প্রচন্ড ভয় পেয়েছে সে। সাথে সাথে সে আবার দরজা খুলছে সাহস করি, দরজা খুলে দেখে কেউ নাই, খা খা করতেছে চারিপাশ। এইবার তো প্রচন্ড ভয় পেয়েছে, সে দরজা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ঘরে চলে আসছে, আর দরজার কাছে যাচ্ছে না। রাতের বেলা মনে হলো যে ওই দরজার বাইরে কেউ হাঁটা চলা করতেছে, পায়ের শব্দ অনেকক্ষণ পাইছে। তো ভয়ে ওই ভাই আর যায়নি ওইদিকে। তো যাই হোক, এইভাবে রাত পার হয়েছে। পরবর্তী দিন সে সবার সাথে বলল যে এরকম ঘটনা, এবং সবাই দরজার মধ্যে একটা সাউন্ড শুনছে। তো তারা মনে করছে যে ও কি পায়ে বেঁধে পড়ে গেছিল কিনা বা সামথিং লাইক দ্যাট। তো কেন ঘুমাইছিল তো সবাই, তো সবাই শুনে খুব অবাক যে এরকম ঘটনা করছে। তো ওই দিন ওই যে ভাইয়ের সাথে আরেকজন রিলেটিভ ওই রুমে তার সাথে থাকলো, যে কি ঘটে এরকম রাতের বেলা কেউ কিছু করে নাকি দেখার জন্য। তো ওই দিন ওরকম সময়ের মতো তারা কথাবার্তা বলে ওরা দুইজন গল্প করতেছে রুমের ভিতরে, সবাই ঘুমায় গেছে। ঠিক ওরকম সময় রাতের, ঠিক ওরকম সময় হঠাৎ করে দরজার মধ্যে দিড়িম করে লাথি। দরজার মধ্যে লাথি মারার পরে দুইজনই লাফ দিয়ে উঠছে কে বলে, এবং দৌড় দিয়ে গেছে দুইজনই। আজকে তো দুইজন আছে। তো দরজাটা খুলে দরজার লাঠি নিয়ে দৌড় দিয়ে উঠে গেছে একজন উপরে গেছে, মানে দেখতে যে উপরে কেউ পলাইছে নাকি এরকম লাথি মেরে। তো খুব সুইফটলি দৌড় দিয়ে উঠছে, উঠে দেখে নাই, 3 তলায় কেউ নাই। এবং 3 তলার ওপরেই কিন্তু আরেকটা সিঁড়ি, সেটা দিয়ে ওই বিল্ডিং এর ছাদে ওঠা যায়। মানে ছাদে ওঠা যায় মানে কি, ছাদের নিচে এসে মানে দাঁড়ানো যায়, সেখানে একটা লোহার সিঁড়ি আছে, সেই লোহার সিঁড়ি দিয়ে বেয়ে একদম ছাদের উপর ওঠা যায়। তো ওইখানে ভয় কেউ যেত না, কারণ ওই যে ছাদের উপরে একটা বদনাম আছে যে মানুষ দেখছে যেরকম গোসল করে এরকম, তারপর মশলা পেশার শব্দ আসতো। এটা কমনলি আমাদের দেশে কিন্তু শোনা যায় যে মশলা পেশার শব্দ, আর ওই বাড়িতে আসলেই আসতো। তো যাই হোক, ও 3 তলা পর্যন্ত উঠে সেই ভাই, সে তারপর যখন কাউকে দেখে নাই, সে আবার নেমে আসছে, তার ভয়ে বুক কাঁপতেছিল। তো তখন সে এসে বললো যে তার সাথে যে আরেকজন রিলেটিভ ছিল, বললো যে নিচেও দেখা দরকার। তো নিচে চলে গেল, ওরা দুইজন মিলে নিচে গেছে। নিচে যে হেঁটে বাইরে গেল, মানে তাদের যে মূল বিল্ডিংয়ের বাইরের অংশটা, বারান্দার মতো খোলা একটা জায়গা, বাগানের মতো, ওইখানে গেল, কেউ নাই, একদম নিশুতি রাতের বেলা, রাতের শব্দ হচ্ছে, মূল দরজাটা লাগানো, তালা মারা। কে করলো এই কাজটা? তোরা এরকম দেখে চেক করে ঘরের মধ্যে আসছে দুইজন, কথা বলতে বলতে দরজা ছিটকিনি দিয়ে ঘুরছে, সাথে সাথে একটা লাথি দরজার মতো ড্রিম করে আবার। এইবারও দুইজন হাউকাউ করে দরজা খুলছে, খুলে বাইরে তাকাইছে, কেউ নাই। আর এটা কোনো মতেই সম্ভব না যে এত সুইফট কেউ চলে যাবে এখানে, মানে এত দ্রুত কেউ এখান থেকে চলে যায়, ইম্পসিবল। মানে কোথায় যাবে? উপরে নিচে যাবে, তার শব্দ হবে, কিচ্ছু নাই। তো যাই হোক, তারা দুইজনই ভয় পেয়ে দরজাটা লাগাই দিছে। তো দরজা লাগানোর সাথে সাথে দেখলো যে সামনের লাইটটা কেটে গেল, লাল বাতি ছিল, ফিলামেন্টের বাতি, টাস করে বাতিটা কেটে গেল। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। যাক, দরজা লাগাই দিয়ে ওরা দুজন ঘরে আসছে, ভয়ের চোটে আর করতেছে না। তো এর পর দিন শুনলো যে এই প্রত্যেকটা ফ্ল্যাটেই দরজার মধ্যে লাথি মারতেছে কেউ, মানে শব্দ হচ্ছে, তাদের ফ্ল্যাটেও মারতেছে, ওখানে কেউ আর ভয় যায় না, কেন ওদের কাছ থেকে শুনছে অন্য ফ্ল্যাটের লোকরা। এবং তারপর তারা ডিসাইড করলো যে এটা যদি বাইরের কেউ হয়ে থাকে, তাহলে আমরা কাজ করব, নিচে যে আমাদের যে মূল দরজাটা ঢোকার যে জায়গাটা, সেইখানে আমরা একটা কলাপসিবল গেট বা কেচি গেট লাগাই দিব। তো যাই হোক, এই কথা অনুযায়ী সবাই মিলে কাজ করলো, করে একটা কেচি গেট লাগাই দিল। আর কেচি গেট লাগাই দিছে, রাতের বেলা ওইটা তালা মেরে দেওয়া হইলো, মানে বাইরের কোনো মানুষ এখানে, মানে অন্য কোনো দেয়াল টপকা এসেও ঢুকতে পারবে না আর কি। এখন পুরো বন্ধ। এখন যদি এই ঘটনা ঘটে, আবার ওই বাড়ির মানুষই করবে আর কি। আর কে করবে? আর তো কারো মানে নাই, ট্রেস নাই, কে কিভাবে করবে? তো যাই হোক, তালা মেরে দিল কলাপসিবল গেটে, এবং সবাই সচেতন বাড়িতে। ওই বাড়িতে ইয়াং ছেলে বলতে শুধু ওই ফ্ল্যাটেই ছিল, আমার রিলেটিভের পাশে, আর কোথাও ইয়াং ছেলে মেয়ে কি নাই, সব বয়স্ক। ঠিক
রাতের বেলা অনেক রাত গেছে, তারা মনে করছে আজকে আর হবে না, মেবি বাইরের কেউ এসে করছে বা কোনোভাবে হয়েছে। সে রাতের বেলা বসে আছে, আবার এরকম শব্দ শুনলো, ত্রিম, লাথির শব্দ। একবারে লাথি মারলে যেরকম দেয়ালে সেরকমই, তো মানে দরজার মধ্যে লাথি যদি মারে কেউ জোরে সেরকম শব্দ। যাই হোক, উঠে দরজার কাছে যাওয়ার আর সাহস কারোই হলো না। তো পরদিন সকালে তারা জাস্ট দেখলো যে না, মানে ওই দরজায় তালাই আছে, কে আসছে কে বা কি এসে এখানে লাথি মেরে গেছে কেউ জানে না। তো ওরকম ঘটনা বাসায় প্রায় ঘটতো। এখানে সিঁড়ির মধ্যে সাউন্ড, গলার শব্দ হইতো, মনে হতো কেউ কথা বলতেছে, আর ওই ছাদে মশলা বেশার শব্দ, তারপরে কেমন একটা নুপুরের শব্দ পাওয়া যেত ওদের, মনে হতো যে বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নুপুর পায়। তো এই যে মানুষ যে জিনিসগুলো বলে এগুলো কিন্তু ওখানে ঘটতো, যে মানুষ বলে না যে এরকম শব্দ পায়, এগুলো ওখানে ঘটতো এবং আমি ওদের কাছ থেকে শুনছি। তো এরপর আমি একবার গেলাম, ওই যে আমি যে বললাম দেয়ালের মধ্যে আমি কিল মেরে ওখানে আরেকটা রিপ্লাই পাইছিলাম, তো আমি ভাবলাম যে এটা কি। আচ্ছা যাই হোক, আমি ওই বাড়িতে গেছিলাম, রাতটা থাকবো চিন্তা করলাম। তো রাতে আমি ছিলাম, আমাদেরকে একটা বেডরুম দেওয়া হলো, আমি আমার ওয়াইফ ছিলাম, তো বেডরুমটা দেওয়া হলো। তো যেই রুমে আগে, ওই রুমটার মধ্যে আগে ওই যে বললাম যে এক ভাই থাকতো আর কি। তো রাতে আমরা ঘুমাইছি অনেক রাত, মানে রাত 12টা-1টা বাজে। তো আমার ওয়াইফ ঘুমায় গেছে, আমি আমার ঘুম আসতেছে না এবং লাইট বন্ধ করে দিছি। একটা আশ্চর্য জিনিস দেখলাম যে এই বাসায় বাতি নেভানোর পর রুমটা অন্ধকার বেশি হয়ে যায়, মানে রুমের আলো থাকে না, আর রুমে ডিম লাইটও ছিল না, এবং বাড়ি তো বেশ পুরনো, মানে এটা মেবি 60s প্রথম দিকে করা বাড়ি এরকম হবে। তো বাতি নিভানো এবং দেখতেছি যে আলো খুব কম। রুমের সাথে একটা জানালা ছিল, দুই পাশে জানালা আছে, কাঠের জানালা, কাচ দেয়া, ওই 60s বাড়িতে যেরকম থাকতো। তো ডান দিক থেকে কোনো ল্যাম্পপোস্টের আলো আসতেছে না, বাঁ দিক থেকে যেই জানালাটা সেটা হচ্ছে ডাইনিং স্পেসের দিকে, এবং ডাইনিং স্পেসের বাইরে আরেকটা জানালা আছে, সেটা দিয়ে বাইরের আলো আসে। তো মোটামুটি অন্ধকার হওয়ার মূল কারণ হচ্ছে যে বাইরের আলোটা ডাইনিং স্পেসে আসতেছে, সেখান থেকে লাইট যতটুকু ফিল্টার হয়ে এই ঘরে আসতেছে ততটুকুই। হ্যাঁ, তো মোটামুটি খুব অল্প আলো। তা আমি শুয়ে আছি, ঘুম আসতেছে না, অন্ধকার লাগতেছে। তো এক সময় যখন ঘুম আসবে এরকম একটা ভাব, এই সময় হঠাৎ দেখলাম ঘরটা অন্ধকার হওয়া শুরু হলো, মানে আলোটা কমে যাচ্ছে ধীরে ধীরে, অ্যাজ ইফ যে কোনো একটা বাতি যদি কমায় দিতে থাকে কেউ রেগুলেটর দিয়ে, সেরকম আলোটা আরো কমে যাচ্ছে। তা আমি একবার ধারণা করলাম যে আলো কমতে পারে কিভাবে। একটা হতে পারে যে রাস্তার যে স্ট্রিট ল্যাম্প সেটা নিভে গেছে, তো এইটাতে এইভাবে আস্তে আস্তে নিভবে না। আরেকটা হতে পারে আকাশে অনেক মেঘ করতেছে, মেঘ করার কারণে চাঁদ ঢেকে গেছে, এই কারণে হয়তো আলো কমে যাচ্ছে। তো একটা সময় আলোটা কমতে কমতে এমন একটা অবস্থা হতো, আমি ভাবলাম যে না, রাতের আলো এইভাবে নাই হয়ে যায় না, মানে রাতের আলো কিন্তু একটু হলেও থাকে। মানে এক পর্যায়ে এমন একটা অবস্থা হলো যে মানে ঘরটা মনে হচ্ছে একটা পুরা টুটা ব্ল্যাক হোলের মতো অবস্থা, মানে পুরা ডার্ক এনার্জি, এবং আমি ফিল করা শুরু করলাম যে ঘরটার মধ্যে একটা ডার্ক এনার্জি ভর করতেছে। এই ভয়টা আরো বেশি হয়ে গেল যে আমার ওয়াইফ ভয়ের মধ্যে, মানে ঘুমের মধ্যে ভয়ে সে আমার হাত চেপে ধরছে, সে কিন্তু ঘুমে সে আমার হাত চেপে ধরছে, এবং আস্তে আস্তে তার হাতে জোর বাড়তেছে, মনে হচ্ছে নখ ডাবাইতেছে হাতের মধ্যে ভয়, এবং সে কাঁপতেছে। আমি চিন্তা করলাম যে এটা ঘটনাটা কি, এখানে কি ঘটতেছে। মানে তখন আমার মাথায় কাজ করা শুরু করলো যে সামথিং ইজ রং, এই ঘরটার মধ্যে কিছু একটা রং আছে। অন্ধকারটা এমন জমাট বাঁধলো যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমি যেটা হাত তুলি আমার হাতটাও দেখতে পাবো না, এত অন্ধকার। এবং ওর ভয়ে আমি তাকে ডাকার চেষ্টা করলাম আস্তে ধীরে, সে উঠতেছে না, সে শুধু ভয়ে কাঁপতেছে, আমাকে এরকম খামচি দিয়ে ধরে রাখছে। তাই আমি বললাম যে না, এটা তো হতে পারে না। তা আমি আস্তে করে বিছানা থেকে মাটিতে পা রাখলাম। আমার ভয় লাগতেছিল, আপনাদের অনেকেরই হয়তো লাগে, মনে হয় যে বিছানার তল থেকে পা চেপে ধরবে কি, এরকম ভয় লাগতেছিল আমার কাছে। তো অন্ধকার, ঘুরঘুরটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে সুইচ বোর্ডটা হাতড়ে বের করার চেষ্টা করলাম। তো এক সময় পেলাম যে হ্যাঁ, এখানে সুইচ বোর্ড। আমি বাতির সুইচটা দিয়ে দিলাম, টাস করে বাতিটা জ্বলে উঠলো। বাতি জ্বলার সাথে সাথে মনে হলো যে অন্ধকারটা এক লাফ দিয়ে বের হয়ে গেল, যেটা হয়, মানে অন্ধকার তো বাতি জ্বাললে চলে যায়। তো আমি দেখলাম তখন আমার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। তো আমি তাকে বললাম যে তুমি এরকম কেন করতেছিলে, আমার খামচি দিয়ে ধরলা, ভয় পেয়েছে বলতেছে না, সে শুধু বলতেছে কেমন জানি, তার কাছে মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছিল ভয়ের কিছু এরকম। তো যাই হোক, আমি ওখানে উঠলাম, উঠে যে ওখান থেকে খুলে রেস্টরুমে গেলাম, রেস্টরুম থেকে আসলাম,
আমি কিন্তু বাইরে যখন বেরোইছি, ওখানকার ওই রুমের বাইরে যে জায়গাটা যেখানে ডাইনিং স্পেস, ওইখানে দেখতেছি জানালা যে কাঁচের ফাঁক দিয়ে যথেষ্ট আলো আসতেছে, স্ট্রিট ল্যাম্পের আলো। আমি ওই জানলার কাছে গিয়ে দেখলাম আকাশ একেবারে ফকফকা পরিষ্কার, তারা দেখা যাচ্ছে, ওখানে যথেষ্ট আলো আছে। মানে এই আলো কোনোভাবে ডিমড হওয়ার কথা না, এরকম মেঘও ঢাকে নাই, আকাশ পরিষ্কার, আর সেই স্ট্রিট ল্যাম্পের আলো আছে। যাই হোক, রেস্টরুম ইউজ করে এসে আমি আবার ওই দরজা লাগায় জাস্ট বাতিটা নিভায় আবার শুইতে গেলাম। যখন আমি বাতিটা নিভায় শুইতে গেছি তখন দেখতেছি যে আলো কিন্তু আছে রুমের ভেতরে, ওই যে যেরকম নর্মাল যে আলো নিভায় দেওয়ার পর হালকা ওখান থেকে আলো আসতেছে এরকম। বিছানায় যে শোয়ার পর একটু পর আবার সে আলোটা ওরকম ডিমড হওয়া শুরু হলো। মনে হলো যে আলো কমে যাচ্ছে, চারিদিকে ডার্ক একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। তা আমার ওয়াইফ আমার হাতটা আবার চেপে ধরলো সে ঘুমের মাঝে এরকম, এবং চেপে সে এরকম খামচি দিয়ে ধরতেছে আমাকে এরকম, মানে হাত চেপে যাচ্ছে, তার নখ বসে যাচ্ছে। আমি তখন ওখানে দোয়া পড়লাম, মনে মনে দোয়া পড়া শুরু করলাম। দোয়া পড়তে পড়তে এক সময় আমার ঘুম এসে গেল আর আমি ঘুমায় গেলাম। তো আমি পরবর্তীতে শুনছি যে ওই বাসায় ওই রুমটাতে যারা থাকে তাদের নাকি এরকম জিনিস মাঝে মাঝে অবজার্ভ করতো। হঠাৎ মনে হইতো যে ঘর অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে টেম্পারেচার ফল করছে, এরকম লাগতো, এবং অনেকে বোবায় ধরতো রুমের ভেতরে মানে শুলে। ওই দিন আল্লাহর রহমতে আমাকে বোবায় ধরে নাই, যদিও অনেক ধরছে, অনেক রকম এরকম ধরার অভিজ্ঞতা আছে, বাট ওই দিন ধরেনি আলহামদুলিল্লাহ। দোয়া পড়ে ঘুমাইছিলাম। তো এইটা ওই বাসার একটা ব্যাপার। ওই বাসায় এই ধরনের জিনিসপত্র কিন্তু হর হামেশাই ঘটতো, এবং মানুষজন এরকম শুনতে ওই পাশ থেকে কেউ ডাকতেছে। ওই বাসার আরেকটা স্টোরি হচ্ছে যে এরকম ঘুমায় ছিল দুইজন মানুষ এখানে রাতের বেলা, তো দুইটা মেয়ে ঘুমায় ছিল। এদের মধ্যে একজন বাথরুমে গেছে, আরেকজন শুয়ে আছে বিছানায়। তো সে হঠাৎ করে ফিল করলো যে তার পাটা কেউ চেপে ধরলো। তো পাটা চেপে ধরছে, যে চিন্তা হচ্ছে কে চেপে ধরছে, রুমে তার কেউ নাই, আমার বন্ধু গেছে বাথরুমে, কে আমার পা চেপে ধরলো। তো এরকম চিন্তায় সে আস্তে করে হাত দিয়ে পায়ের দিকে নিছে এবং সে হাতটা ধরলো। হাতটা ধরে দেখতেছে যে হাতটা পা চেপে ধরছে সেটা একটা চিকন হাত, একটা মানে এত চিকন যে মনে হচ্ছে একটা মানে এরকম মানে চিকন একটা লাঠির মতো, এবং রোমশ, পুরো হাতটা রোমশ, পুরো হাতটা রোমশ, এবং মনে হচ্ছে যে শক্ত শক্ত একটা লাঠির মতো হাত, রোমশ, মানে পুরা শরীরে যে রোম থাকে এরকম। তো সে ভয় চিৎকার করছে, চিৎকার শুনে একটু পর তার বোন চলে আসছে বাথরুম থেকে। আসার পর দেখতেছে যে না, কোনো হাত টাত কিচ্ছু নেই, মানে হাত ধরে নাই তার পা। কিন্তু সে একদম মানে পুরা সেন্সে ছিল যখন সে এই হাতের স্পর্শটা পাইছে এখানে। তো এই ছিল ওই বাসার ঘটনা। এবং ওই বাসার মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার, ওই বাসার যে একজন মুরব্বী ছিলেন বৃদ্ধ, তিনি দেখেছিলেন একদিন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠছেন, উঠে বারান্দায় গেছেন, বারান্দায় যেয়ে দেখতেছেন ওই যে চিকন রাস্তাটা সামনে, ওই রাস্তাটার সামনে দিয়ে একটা ঘোড়া আসতেছে, এবং ঘোড়াটা মানে টক 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 করে পা ফেলে আসতেছে। তো যখন ঘোড়াটা ওনাদের দরজা পাস করে সামনে চলে গেল, তিনি দেখলেন যে ঘোড়াটার মাথা নাই, মানে একটা মাথা ছাড়া ঘোড়া, ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মাথা নাই। ঘোড়াটা হেঁটে একেবারে রাস্তার সামনে চলে গেল। তো তিনি ভয়ে তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে ভিতরে চলে আসছেন। তো ওই বাসা এখনো আছে, আমি যতদূর জানি বাসাটা এখনো আছে, মানে বাসাটা হয়তো রিনোভেট করা হয়েছে, রিনোভেট করে তো অন্য মানুষ থাকে সেখানে। আমি সেখানে একবার গিয়েছিলাম একটা নাটক তৈরি করতে। তো আমি তৈরি করছিলাম ছোটোখাটো একটা নাটক, আমার সাথে অনেকের ছিল। তো করার পরে আমাকে পরবর্তীতে ওই বাসায় যারা থাকে অনেকে বললো যে নাটকটা দিয়েন না। তো পরবর্তীতে আমি ওইটা মানে ইউটিউবে দিয়েছিলাম, তারপরও আমি আবার সরাই ফেলছি নাটকটা। তো এই হচ্ছে ওই বাসার ঘটনা। তো ওই যে ভৌতিক ব্যাপার নিয়ে আপনারা যারা বলেন বা কোয়েশ্চেন করেন বা বলেন যে ভাই ভয় পাই না বা ভয়ের না, মানে ভৌতিক জিনিসগুলো আসলে না, আপনি যদি ফেস করেন, আপনি যদি সম্মুখীন হন এরকম ঘটনার, অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসেরই সম্মুখীন বেশিরভাগ টাইমে হবেন। খুব অল্প সময়ই অনেকের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, অনেকের সাথে কথাবার্তা বলে বা এরকম কিছু। যেমন আমি আপনাদেরকে বলছিলাম, মনে হয় শেয়ার করছিলাম যে আমার এক মামার এরকম ঘটনা ছিল যে হি ওয়াজ পজেসড, এবং তার এই পজেশনের সময় অনেক রকম ঘটনা ঘটছে। এবং তখনই আমি এরকম কোনো অলৌকিক জিনিস বা অতিপ্রাকৃত জিনিসকে স্বচক্ষে দেখতে পাই, এবং সেটা ছিল একটা ডার্ক ফিগার,
মানে কালো কুচকুচে একটা ফিগার, মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার। এবং এই কারণে যখন আমাকে কেউ বর্ণনাটা দেয় আমার শরীরে রোম দাঁড়া যায়, আমি বুঝতে পারি জিনিসটা কেমন। মানে একটা অন্ধকারের মধ্যে আরো একটা অন্ধকার, সেটা একটা ফিগার, এবং ফিগারটা কিন্তু মানুষের মতো। এবং আমি দেখছিলাম যে হেঁটে হেঁটে আসতেছে, সেটা একদম সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। এটা আমার নিজের চোখে দেখা। তারপরে এরকম ঘটনা তখন ঘটছিল যে আমি সেই মামার সাথে শুয়েছিলাম, আমাকে বলতেছে যে ও আসতেছে। তো আমি বলছি ও আসতেছে মানে ও আসতেছে, এই যে এসে পড়ছে। এবং যেই ঘরটার মধ্যে আমরা ছিলাম ওই ঘরে ও বলতেছে যে এখানে ঢুকতে পারবে না। সে রাগ করছে আমি এই রুমে কেন, মানে ওই রুমে হচ্ছে নামাজ কালাম অনেক পড়া হতো, হ্যাঁ নামাজ কালাম পড়া হতো, তসবিহ তাহলিল করা হতো ওখানে, বলে এখানে সে ঢুকতে পারবে না। কিন্তু ওই মানে সে এর জন্য রাগ করছে আমি এখানে কেন আসি, ও আসছে। এই সময় আমি শুনছিলাম যে ওই রুমের, যেই রুমে আমরা শুয়েছিলাম সেই রুমের দরজায় দিম করে একটা কিলের শব্দ, মানে অ্যাজ ইফ দরজার মধ্যে কেউ কিল দিছে, থাম করে একটা কিলের শব্দ। এবং মানে এমন একটা অবস্থা ছিল, আমাদের বাসায় কিন্তু তখন এক উঁচু দেয়াল, মানে প্রায় 12 ফিটের মতো উঁচু দেয়াল, বাউন্ডারি দেয়াল। আমাদের উঠানের মধ্যে কারো আসার কথা না, কেউ আসবে না। তো যখন আমার আম্মা বের হয়ে গেছে, আমার নানি বের হয়েছে, আমি সবাই বেরিয়েছি, পুরা বাসার উঠান মানে একদম খা করতেছে, কোনো কেউ নাই। কাজের মানুষদেরকে তোলা হলো, তারা বলতেছে যে না আমরা কি, মানে তারা ঘুমে একদম কাতর, কেউ মানে মানে কেউ বের হয় নাই। কিন্তু কে আসলো এসে ওই রুমের দরজায় দিলিম করে কিল দিয়ে গেল। এটাও কিন্তু মানে একদম মানে আমার মানে এগুলোকে বলা হয় যে ধরেন সরাসরি কিছু মানে মানে এক্সপিরিয়েন্স করা। এটাও একটা সরাসরি এক্সপিরিয়েন্স ছিল আমার, একেবারে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স করা। তো এছাড়াও এরকম টুকিটাকি আছে, তবে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাইন্ড অফ এরকম হয়। এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক যে জায়গা আছে, সেই দেওয়ানতলার ওইখানে ওনার বাড়ি হাসান ভাই। ঘটনাটি এই হাসান ভাইয়ের বাড়ি যেখানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক স্থানে, ওখানে বাঙালি নদীর একটি শাখা বের হয়েছে আর কি। তো ওইখানে একটা স্লুইস গেট রয়েছে, অনেকে আমরা উচ্চারণ সুইস গেট বলি, তো এটা মূলত স্লুইস গেট। এটা নদীর একটা জায়গায় থাকে, সেটা পানির প্রবাহ এখানে বন্ধ করার জন্য বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের স্লুইস গেটগুলো করা হয়। বন্যার সময় স্লুইস গেটগুলো যাতে খোলা না থাকে, পানিতে যেন প্লাবিত হতে না পারে, তো এই কারণে স্লুইস গেট দিয়ে পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো মূলত স্লুইস গেটের ওখানে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি সূত্রপাত হয় ব্রিটিশ পিরিয়ডে লিসেনার্স। তখন এই হাসান ভাইয়ের দাদার বাবা, উনি এই ঘটনাটি, বিশেষ করে কুমিরের বিষয়টি, সেটি উনি প্রত্যক্ষ করেছিলেন। তো এই কুমির, এটি এই হাসান ভাইয়ের দাদার বাবা রাতের বেলা কোনো কারণে তার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিলেন, মানে উনি একবার পার হচ্ছিলেন রাতের বেলা, হঠাৎ করে একটা কুমির, কিন্তু কুমিরটা তার সাথে কথা বলে ওঠেন। তখন কুমির কথা বলে যে আমি রাতের বেলা যদি কেউ বিপদে পড়ো আমি পার করে দেব পিঠে করে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং নির্দেশনা থাকবে, তোমরা কেউ মাংস খেয়ে, বিশেষ করে গরুর মাংস খেয়ে কেউ আমার পিঠে উঠো না, তাহলে আমি আর তোমাদের উপকার করতে পারবো না, আমারও ক্ষতি হবে। এরপর থেকে যখন কোনো মানুষ ওই নদীর কাছে এসে রাতের বেলা, দিনের বেলা কিন্তু এটা হতো না, রাতের বেলা কেউ যদি বিপদে পড়তো, পার হওয়া নিয়ে সমস্যা হতো, বিশেষ করে পার হওয়া সংক্রান্ত বিপদে পড়তো, তখন যদি কেউ বলতো দেওয়ান সাহেব আপনি কোথায়, তখন ওই কুমির ভেসে উঠতো। বেশ বড় আকার একটা কুমির ছিল, ওই পিঠের উপরে একজন বা দুইজন এরকম করে পার হতে পারতো। তো এই কুমিরটা নদী পার করে দিত। তো ওই গ্রামের বহু মানুষ ওই কুমিরের পিঠে রাতের বেলা বিপদে পড়ে নদী পার হয়েছে। একটা সময় কি হলো যে একজন ব্যক্তি তার এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার সময় নৌকা পাচ্ছিল না, রাত হয়ে গিয়েছিল এবং ওনার বাড়িতেও খুব জরুরি কাজ ছিল। তখন ওনাকে তো পার হতে হবে, আর উনি তো দেওয়ান সাহেবের এই বিষয়টি জানেন। তো উনি তখন দেওয়ান সাহেব বলে ডাক দেন, তখন দেওয়ান সাহেব চলে আসে আর সেও এই পিঠে উঠে বসে। যেহেতু দাওয়াত খেয়ে এসেছিলেন, দাওয়াত খাওয়ার যেহেতু ওই সময় বিভিন্ন ধরনের খাবার উনি খেয়েছিলেন, মাংস আইটেমও সেখানে ছিল, এর মধ্যে গরুর মাংসও ছিল। তো
তো ওনার আসলে বিষয়টা অতটা মানে মাথায়ও ছিল না, এটা কি ইন্টেনশনালি ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল সেটাও সত্যতা আমরা জানি না। তো তার পিঠে যখন পার হচ্ছিল, দেওয়ান সাহেবের পিঠে মানে কুমিরের পিঠে যখন পার হচ্ছিল, মাঝ নদীতে এসে হঠাৎ করে কুমিরটি অদৃশ্য হয়ে যায় আর উনি পানির ভিতরে পড়ে যান। তো উনি সাঁতার জানতেন, সাঁতার কেটে উনি তীরে চলে আসেন। এরপর থেকে ওই কুমিরকে আর কখনোই কেউ দেখেনি। আর কুমিরের নামই যেহেতু দেওয়ান সাহেব ছিল, এই কারণে ওই জায়গার নাম হয়ে যায় দেওয়ানতলা। হাসান ভাই, আমি এই যে একটু আগে আমি কথা বলেছিলাম তার সাথে, এই তথ্যগত যে সমস্যা হয়েছিল, হাসান ভাই বললেন যে পাকিস্তান পিরিয়ডেই ওইখানে ব্রিজ হয়ে গিয়েছিল। এখন তো নতুন করে আরো অনেক সুন্দর জিনিস হয়েছে আর কি। তো এই কারণেই ওই জায়গাটার নাম দেওয়ানতলা। আর যেহেতু বুঝতেই পারছেন প্রিয় লিসেনার, যেহেতু ওইখানে এই টাইপের একটা প্যারানরমাল বিষয় রয়েছে, স্বাভাবিকভাবে ওই জায়গায় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে। এবার আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময় 2007 সালে, খুব বেশি দিন আগের কথা নয়। এবং ঘটনাটি যেখানে ঘটে সেটা হচ্ছে ওই দেওয়ানতলার স্লুইস গেটে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে ওই স্লুইস গেটে, ওইখানে মানে স্লুইস গেট তো আমরা দেখেছি ছোট্ট একটা ব্রিজের মতো থাকে, ওখানে লোহার এক ধরনের পাটাতন থাকে, উপরে হুইল থাকে, হুইল দিয়ে যদি আমরা হুইল ঘুরাই তাহলে স্লুইস গেট উঠে যায়, আবার হুইল উল্টা পাশে ঘুরলে ওই পাটাতন বা ওই জিনিসটা আবার নেমে যায়। এভাবে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। তো ওই ছেলেটি বিকাল বা সন্ধ্যার দিকে গোসল করতে গিয়েছিল। তো ছেলেটির বয়স খুব বেশি ছিল না, সে একজন কিশোর ছিল। এখন আমরা অনেক সময় দেখেছি যে বিশেষ করে স্লুইস গেটগুলোতে পানির এক ধরনের স্রোত থাকে, যদিও ওই সময় কোনো স্রোত ছিল না, মানে শীত শীত ভাব এরকম একটা ছিল, পানির স্রোত ছিল না। তারপরেও মোটামুটি এখানে একটা পানির একটা প্রবাহ হালকা করে যায়। ওখানে যদি কেউ লাফ দিলে মোটামুটি পানির একটা প্রবাহ থাকার কারণে নিচ থেকে সে ভেসে ওঠে, ভালো একটা মজা পাওয়া যায়। এই জন্য আমরা দেখতে পাই যে স্লুইস গেটে অনেকেই লাফ দেয় নিচে, আবার মজা করে গোসল করে উঠে আসে, আবার লাফ দেয়। তো এরকমই করছিল ওই ছেলেটি। সে প্রথমবার মানে সে যখন গোসল করছিল, ওই সময় তো আসলে গ্রামের ছেলেপেলেরা সাধারণত দুপুরবেলা গোসল করে, বিকালের পরে বা সন্ধ্যার আগে সাধারণত কেউ গোসল করে না। তো ও যখন গোসল করছিল, ওইখানে ওই যে রাস্তার উপরে অনেকে ধান রোদ দিতে ওই সময় কিছু মহিলা ছিল আর কি। ওই মহিলা যারা ছিল তারা দেখছিল যে ওখানে ওই ছেলেটি লাফ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু খেয়াল করছে না, কারণ তারা তো ওই ধানগুলো গোছানোর জন্য ব্যস্ত ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে কয়েকজন পুরুষ লোকও ছিল, তারা দেখে যে একবার দুইবার তিনবার ঝাঁপ দেওয়ার পরে না আর তাকে দেখা যাচ্ছে না। কারণ তারা চিন্তা করছে হয়তো বা উঠে চলে গিয়েছে কিনা, তারা তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা তাদের মতো করে ধান গুছিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ওই পরিবারের সদস্যরা খুঁজতে থাকে তার সন্তানকে, পায় না। যেহেতু সে গোসল করার জন্য যাচ্ছিল, বাড়ি থেকে বের হয়েছিল, এই কারণে তারা ওই যেখানে গোসল করতে এসেছিল সেখানে এসে খোঁজ করে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওই গ্রামের লোকজন ওই সময় যারা উপস্থিত ছিল তারা তো ভিতরে তাদের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু তারা যখন পরে খবর পায় যে ওকে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে হ্যাঁ আমরা তো দেখেছি এটা, আমরা তো পরে আর দেখি নাই ওকে উঠতে, মনে করেছি যে সে তো বাড়িতে চলে গেছে। তো এরপর তো খোঁজা শুরু হয়, জাল টাল দিয়ে খোঁজা শুরু হয়, তাকে পাওয়া যায় না। লোকাল যারা লোকজন তারা ডুব দেয়, উঠতে পারে না। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসে। ডুবুরির দল এসে তারা এটা উদ্ধারের চেষ্টা চালায়। একজন ডুবুরি সে প্রথমে ডুব দেওয়ার পরে নিচে খুঁজে আবার ওঠে, পরে আবার যখন ডুব দেয় এই ডুবুরিকে আর পাওয়া যায় না। ডুবুরি পানির নিচ থেকে উঠছিল না। তার সামান্য যতটুকু অক্সিজেন ছিল, মানে ওখানে তো খুব বেশি গভীরতা নয়, এই জন্য কিন্তু ওই রকমের অক্সিজেন, মানে তারা তো একটা প্রশিক্ষণ আছে, তারা তো দীর্ঘ সময় মানে তাদের মানে ডুব দিয়ে থাকতে পারে পানির নিচে। তো উনি পানির নিচে চলে যান। পানির নিচে চলে যাওয়ার পর আর ওঠে না উপরে। একজন ডুবুরি নেমেছিলেন আর কি, ওঠে না। এখন উপর থেকে যারা ওনার সহযোগী তারা বলে যে এতক্ষণ ডুব দিয়ে থাকার মতো অক্সিজেন তার কাছে নেই, তার কি হলো। এখন আবার অন্যরা যারা ছিল তারা তো ওরকম ডুবুরি ছিল না, মোটামুটি তারাও ডুব দেয় যে নিচে সে কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর 2 ঘন্টা পার হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সে ভেসে ওঠে।
ভেসে ওঠার পর সবাই দেখে যে মনে হলো যে সে নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, ঠিক যেমন নিচ থেকে আমরা কোনো বায়ুপূর্ণ কোনো একটা বোতল, মানে বোতলের মুখ যদি আমরা লাগিয়ে রাখি, সেটা যদি মানে ভিতরে বাতাস থাকে, পানি নিচ থেকে ছেড়ে দিলে মানে দ্রুত গতিতে ভেসে ওঠে, মনে হলো এরকম দ্রুত গতিতে সে নিচ থেকে ভেসে উঠেছে। এবং সে নিজেই সাঁতার কেটে তীরে চলে আসে। চলে আসার পর সে সাঁতার কাটতে থাকে, সাঁতার কেটে মানে যখন তীরে চলে এসেছে, আসার পরে সেও সবাইকে বলছে, সবাই তো অবাক, সে 2 ঘন্টার উপরে সে কোথায় ছিল, কি করছিল, সে কোনো কথা বলে না। ফায়ার সার্ভিসের অন্য লোকদেরকে বলছে, ব্যাগ গোছাও, এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না, 1 মুহূর্তও না, তাড়াতাড়ি চলো, নাহলে বিপদ হবে। তো সবাই ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই লোকটি ওই যেই ছেলেটা হারিয়ে গেছে তার বাবাকে ডাক দেয় যে আপনি এদিকে আসেন। সে যখন যায় তখন তাকে বলে যে আগামীকাল একটা খাসি এখানে জবাই করে রক্ত ভাসিয়ে দেবেন, আপনার ছেলের লাশ পাবেন, আর আপনার ছেলেকে জীবন্ত আপনি পাবেন না। এটা বলেই চলে যায়। প্রিয় লিসেনার্স, ওই লোকটি বলতে ওই ডুবুরি, উনি ওখান থেকে চলে যান। কিন্তু যেটা ঘটনা ঘটে, উনি যখনই ওনার মানে স্টেশনে চলে গিয়েছেন, সবাই দেখে ওনার কান দিয়ে রক্ত পড়ছে, দরদর করে রক্ত পড়া শুরু হয়েছে। তো সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, উনি প্রথমে কিছু বলে না, বলে না কিছু না, অনেকক্ষণ পানির নিচে ছিলাম তো এই কারণে হয়তো এরকম হয়েছে। বলে এতক্ষণ পানির নিচে কিভাবে থাকলা তুমি? সে কিছু বলে না, যে ছিলাম, অক্সিজেন ছিলাম। কিন্তু আসলে তো এতক্ষণ অক্সিজেন কারো থাকে না, তার হয়তো বা 20 মিনিটের মানে পানির নিচে থাকার মতো অক্সিজেন ছিল, কিন্তু 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো অক্সিজেন তার ছিল না। সে প্রথমে সবকিছু এড়িয়ে যায়, তার কান দিয়ে রক্ত পড়া থামছিল না, এবং তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। রাজশাহী মেডিকেলে ভর্তি করার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার জানান যে তার কানে প্রচন্ড আঘাত লেগেছে, এবং এই আঘাতটা তার মস্তিষ্কেও হিট করেছে, যার ফলে মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হয়েছে। তার অবস্থা খুব খারাপ, হয়তো আর বাঁচানো যাবে না। প্রিয় লিসেনার্স, ওই ব্যক্তিটি মাত্র 2 দিনের মধ্যে মারা যায়। কিন্তু তার মৃত্যুর আগে তার মুখ থেকে তার পরিবারের সদস্যরা যেই ঘটনাটি শুনেছিল সেটি পরবর্তীতে আমরা জানতে পারি, কারণ উনি কিন্তু ওখান থেকে উঠে আর কোনো ঘটনা বলেননি। পরবর্তীতে তার কাছ থেকে যে এটা জানতে পারি সেটা প্রিয় লিসেনার্স আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে, উনি যখন পানির নিচে ডুব দিয়েছেন, একটু নিচে গিয়েছেন, হঠাৎ করে উনি দেখেন মানুষের মতো 3-4 জন এসে ওনাকে ধরে ফেলেছে, ধরে তারা পানির নিচে তাকে নিয়ে যাচ্ছে। উনি যত পানির নিচে যাচ্ছেন তত দেখেন যে নিচে আরো স্পষ্ট পরিষ্কার। উনি পানির নিচেই উনি দেখেন বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। একজন তার কাছে এসে বলে, আমাদের যে সর্দারনি আছেন আপনার সাথে সে কথা বলবে। সে কি বলে খুব মনোযোগ দিয়ে শোনেন। তখন দেখে যে একজন মহিলা, একটা বয়স্ক মহিলা, কিন্তু মানুষের মতোই চেহারা। তো সে আসলো, তার হাতে একটা লাঠি ছিল। সে আসলো, আসার পরে বলছে যে এই যে ছেলেটা যাকে খোঁজার জন্য তুমি এসেছো, এই ছেলেকে আমরা ফেরত দেব না। কেন দেব না? কারণ হলো যে এই ছেলেটা যেই সন্ধ্যার সময় বারবার এখানে ঝাঁপ দিচ্ছিল, ওই সময়টা আমাদের পূজার সময় ছিল, আমাদের একটা বিশেষ পূজা আমরা করব, সেই সময়টা ছিল। এই সময় সে প্রথমে ঝাঁপ দিয়েছে। প্রথমে ঝাঁপ দেওয়ার পর আমাদের পূজার বেশ কিছু সামগ্রী নষ্ট হয়। তো যেহেতু অল্প বয়স্ক ছেলে ভুল করে দিয়েছে, এই কারণে আমরা যেটা করি, ও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার সময় আমরা নিচ থেকে ওকে একটু ভয় দেখাই। কিন্তু কি ভয় দেখিয়েছে এটা ডুবুরিকে বলেনি, যে আমরা ওকে একটু ভয় দেখাই। সে উপর থেকে ভয় পায়, তারপরও নিচে লাফ দেয়। নিচে লাফ দেওয়ার পরেও তাকে আমরা ভয় দেখাই, তারপরও সে ভয় পায় না। সে 3rd টাইম যখন আবার, বিশেষ করে দ্বিতীয় সময় যখন সে আবার ঝাঁপ দিয়েছে, তারপরও তাদের কিছু পূজার সামগ্রী নষ্ট হয়েছে। কিন্তু ভয় দেখানোর পরও যখন কোনো কাজ হচ্ছে না, 3rd টাইম সে যখন আবার লাফ দেয়, তখন ওই মহিলা তার 3-4 জন লোক দিয়ে ওকে ধরে নিয়ে আসে। তখন ওই ডুবুরি ওই ছেলেটাকে দেখতে চায়, তখন ওই ছেলেটাকে তারা সামনে নিয়ে আসে। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, ডুবুরির ভাষ্য অনুযায়ী তারা পানির মধ্যেই ছিল, কিন্তু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল। এটা কিভাবে সম্ভব এটা আমরা জানি না, এটা কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা বা কোনো সায়েন্স এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে না যে পানির নিচে মানুষ থেকে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওই ডুবুরির অক্সিজেন শেষ হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে পানির মধ্যে, এবং স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে। দেখা যায় যে ওই ছেলেটিকে হাত বেঁধে রাখা হয়েছে, কিন্তু ওই ছেলেটি কোনো কথা বলতে পারছে না, চুপ করে আছে। তখন ওই ডুবুরি কি করে, ওই ছেলেটার কাছে যায়, কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে একে ছেড়ে দেন। কিন্তু
ওই যে মহিলা, সর্দারনি মহিলা, সে বলে আমরা একে ছাড়বো না, একে আমরা ছাড়তে পারবো না, কারণ একে লাশ হিসাবেই আমরা দিতে পারবো। কিন্তু যদি আগামীকাল ওই ছেলের বাবা একটি খাসি জবাই দিয়ে এখানে রক্ত ভাসিয়ে দেয়, তবেই শুধু ছেলের লাশ পাওয়া যাবে, না হলে আমরা লাশও দিব না। তুমি উপরে গিয়ে এই কথাটা সবাইকে জানিয়ে দিবা, এছাড়া আর কোনো কথা হবে না। তখন ওই ডুবুরি সে চিন্তা করেছে সবাইকে তো মানুষের মতোই দেখা যাচ্ছে, তো ছেলেটা আমার কাছেই আছে, দেখি ওকে টান দিয়ে নিয়ে উপরে উঠে যেতে পারি কিনা। ওই চিন্তা করে ওই ডুবুরি কি করেছে, ওই ছেলেকে এক হাত দিয়ে ধরে মানে টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, এরকম একটা চেষ্টা করতে গেছে। তখনই উনি দেখেন যে বড় আকৃতির একটা মাছ, এই মাছের কোমর থেকে উপরের অংশ কিছুটা মানুষের মতো, মানে কিছুটা মানুষের মতো, এবং নিচের অংশ মাছের মতো। তো এটা ঠিক মারমেইড না, যেমন জলকন্যা এরকম না, তবে কিছুটা মুখটা বা দেহের কিছু অংশ মানুষের মতো, এতটুকু বলেছেন। তো এগিয়ে এসে তার লেজ দিয়ে এমন একটা বাড়ি দিয়েছে কানে, ওই এক বাড়িতে ওনার প্রচন্ড ব্যথা লাগে। তখন ওই মহিলা বলে যে তুমিও কাজটা ভালো করলা না, বলে যে যাও উপরে চলে যাও, আমার লোক তোমাকে ভাসিয়ে দিয়ে আসবে। তখন যে 3-4 জন লোক তাকে ধরে নিচে নিয়ে এসেছিল, তারাই আবার তাকে ধরে নিয়ে উপর দিকে নিয়ে যেতে থাকে এবং তারাই ভাসিয়ে দেয়। আর তখনই লোকজন দেখতে পায় সে ভেসে উঠেছে, আর তখনই সে এসে এই ঘটনা বলে, এবং এরপর থেকেই তার কান দিয়ে রক্ত পড়তে থাকে এবং সে 2 দিনের মধ্যে মারা যায়। এটা তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনাটি শোনা গিয়েছিল। আচ্ছা, এটি হলো তার কথা। কিন্তু ওই যেই ছেলেটি, তার কি হয়েছিল আসলে? পরের দিন তার বাবা ঠিক সেম কাজটি করেছিল। সে ওই একটি খাসি জবাই করে তার রক্ত ভাসিয়ে দিয়েছিল, যেটাকে বলি আর কি, খাসি বলি দিয়েছিল সেখানে। তো মূলত আসলে তারা বলি দিতে বলেছিল, বলি বলতে বোঝা হচ্ছে এক কোপে মাথা আলাদা করা। তো এই কাজটি তারা করেছিল। তারপর সেই রক্ত সেখানে ভাসিয়ে দেওয়া হয় খাসি সহ, এবং এই মানে ভাসিয়ে দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই ছেলের লাশ ভেসে ওঠে। সবাই যখন দেখে এই ঘটনা, দ্রুত সাঁতার কেটে তার লাশটা উপরে নিয়ে আসে। দেখা যায় যে তার শরীর মনে হচ্ছে তখনও গরম এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। তার মানে তার মৃত্যু হয়েছে জাস্ট কিছু সময় আগে। ওখানে থাকা বিভিন্ন লোক এবং একজন ডাক্তারও ছিল, গ্রামের ডাক্তার, সে বলল যে মাত্র 5 থেকে 7 মিনিট আগে সে মারা গেছে, অথচ সে গতকালকে হারিয়ে গেছে। সরি, গতকাল নয়, গত পরশু দিন, মানে প্রথম দিন হারিয়েছে, পরের দিন খোঁজাখুঁজি হয়েছে, ডুবুরি তো উঠে আবার বলেছে, তার পরের দিন হলো মানে 3য় দিন এসে ওই খাসি দেয়া হয়েছিল। তারপরে এই বডিটি ভেসে ওঠে। কিন্তু ছেলেটার চেহারা অবিকৃত ছিল। মানুষ এত সময় পানির নিচে থাকার পরে সে পচে ফুলে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু একদম স্বাভাবিক। সদ্য গোসল করে একটা মানুষকে ওঠানো হলে বা কোনো মানুষ গোসল করে যেরকম একদম ফ্রেশ দেখা যায়, একদম ওই রকম ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল, একদম তাজা রক্ত গলগল করে পড়ছিল। তার মানে তার মৃত্যু হয়েছে 5 থেকে 7 মিনিট আগে। দেওয়ানতলা নামক এই যে জায়গাটি, এই জায়গাটিতে নাকি প্রতি বছরই কেউ না কেউ এভাবে মারা যায়। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিনহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমিনহাট জেলার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গি উপজেলার একটা প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা। আর ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন তার নাম হচ্ছে বিপ্লব। তো তার নিজের জীবনের সাথে ঘটে গিয়েছিল একটা ঘটনা। যখন তার বয়স ছিল 16 বছর, সেই সময়ে তার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা তিনি আমাকে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সেই বিপ্লব ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায়। তো ঘটনার সময়কাল ছিল 1996 সালে। সেই সময় তাদের গ্রামের শেষ প্রান্তে একটা প্রায় 150 বছরের পুরাতন মন্দির আছে, এবং মন্দিরটি ছোট হলেও তার চারপাশে বিশাল বিশাল বট গাছ, অশ্ব গাছ আর ঘন ঝোপঝাড়। তো সেই সময় ওই এলাকার ওই বিপ্লব ভাইয়ের ওই গ্রামের সব থেকে পুরনো মন্দির ছিল ওটা। তো দেখা যায় যে ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য, বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, তারা পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসতো।
তো সময়ের বিবর্তনে মানুষ আসলে আরও মন্দির তৈরি করে এবং এক সময় এই পুরনো মন্দিরটার কথা ভুলেই যায়। এই মন্দিরটার পাশে একটা রাস্তা আছে, এটা একদম গ্রামের মেইন রোড না, এটা আসলে ওই কৃষি জমিতে যাওয়ার জন্য, বা এই রাস্তাটা হচ্ছে এক গ্রাম থেকে আর এক গ্রামকে শর্টকাট হিসেবে ব্যবহার করার জন্য মানুষেরা দিনের বেলা ব্যবহার করে। কিন্তু রাতের বেলায় এই রাস্তাটা ব্যবহার করা থেকে সবাই বিরত থাকে। বিরত থাকার কারণ হচ্ছে এলাকার অনেক মানুষই বলে যে এই মন্দিরটা যদিও এখন পরিত্যক্ত, এখন আসলে মানুষ সেখানে কোনো পুজো দেয় না, বা সেই মন্দিরে কোনো ধরনের হিন্দুদের যে মূর্তিগুলো থাকে সেই কোনো ধরনের মূর্তিও নেই, কিন্তু সেই ধ্বংসাবশেষ অবকাঠামোটা বা সেই মন্দিরের যে শেপটা, যে ভবনটা, সেটা আজও দাঁড়িয়ে আছে, যদিও বা এর অধিকাংশ অংশ ধসে পড়ে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো দেখা যায় যে তারপরেও মানুষ এই মন্দিরের সামনের রাস্তাটা রাতের বেলা ব্যবহার করা থেকে বিরত থাকে। যদিও মানুষ প্রয়োজনে দিনের বেলাতে ব্যবহার করে, কিন্তু রাতের বেলা ব্যবহার করে না। তো এলাকার অনেক মানুষ বলে, বা বিশেষ করে যারা প্রবীণ ব্যক্তিরা আছেন তারা বলেন যে এই মন্দিরে আশেপাশে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে। যেমন বিশেষ করে যদি এই মন্দিরের পাশ দিয়ে কেউ যায় রাতের বেলা, তাহলে নাকি এই মন্দিরের ভিতরে ঘন্টার আওয়াজ মানে ঘন্টার আওয়াজ পাওয়া যায়, এবং সেই সাথে এই মন্দিরের ভিতরে কেউ হাঁটাচলা করতেছে এই ধরনের শব্দ পাওয়া যায়। এবং অনেক সময় হিন্দুরা যখন আর কি পূজা করার সময় যে শব্দগুলো করে এই ধরনের আওয়াজ পাওয়া যায়। কিন্তু যদিও আসলে যখন এগুলোর কোনো উৎস খুঁজতে যাওয়া হয়, কোনো কিছু পাওয়া যায় না। তো দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখানে নাকি ভয় পায়। তো বিপ্লব ভাই উনি ছিলেন সেই গ্রামেরই একজন যুবক। তো সে মুসলিম, যেহেতু সে যে আসলে মুসলিম, তো আসলে এগুলো এলাকায় সে শুনতে পেত বা শুনেছিল, কিন্তু সে আসলে কখনো ওই রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায়ও নাই, আর সে আসলে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়েও নাই, বা সে আসলে এগুলো বিশ্বাস করে না। সে বলে যে আসলে মানুষকে ভয় দেখানোর জন্যই মানুষেরা এইসব আজে বাজে কথা বলে, সে এটা আর কি বিশ্বাস করতেছিল। সেই ওই অলৌকিক কোনো কিছুই আসলে বিশ্বাস করে নাই। তো একদিন সে পাশের গ্রাম থেকে সে বাড়ি ফিরতেছিল। তো দেখা যায় যে যদি মেইন রোড দিয়ে আসে, মেইন রোডও সে সময় কাঁচা রাস্তা ছিল, সে সময় পাকা ছিল না, কিন্তু মেইন রোড দিয়ে গেলে দেখা যায় যে তাকে অনেক দূর ঘুরে আসতে হয়। আর দেখা যায় যে যদি সে ওই শর্টকাট রাস্তা দিয়ে আসে, ওই মন্দিরের সামনের রাস্তা দিয়ে আসে, তাহলে সেই অনেক দেখা যায় যে মেইন রাস্তা থেকে প্রায় 3-4 গুণ ফাস্ট সে বাসাতে আসতে পারবে, মানে খুব দ্রুত গতিতে বাসায় আসতে পারবে, বা এটা আর কি একটা গ্রাম থেকে আরেকটা গ্রামকে খুব